चलिए 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 शुरू किया जाए। চো মূলের ধারণার হোমওয়ার্ক ছিল তাই তো, সেটা আগে বলি, তারপর একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হবে। ফিজিক্স পার্ট আবার স্টার্ট হবে। মূল তো ছিল কেমিস্ট্রি পার্টে, ফিজিক্সে পদার্থের ধর্ম স্টার্ট হবে। বলো দিশানি কি খবর? রোজ সকাল সকাল পড়তে আসা এই গরমে, উফ, পড়াশোনাটা কে বের করেছিল বলতো অঙ্ক না? আগে ভুললে আর ছাড়বি না। ইরিটেটিং পিপল। কি সুন্দর বাড়িতে চিল থাকা যেত, এই সব পড়াশোনা পরীক্ষা। পরীক্ষা আমেরিকার কোন একজন লোক আবিষ্কার করেছিলেন, দেখ যদি তার কিছু ব্যবস্থা করা যায়। এই পড়াশোনা এই কিছু, তাই তো জীবন কয়লা হয়ে গেল। কি করা যাবে, আর তোদের দুঃখ বুঝতে পারছি। সেই এত পড়েই বা কি হবে, সেই তো একদিন মরে যাবি। চলো অঙ্কগুলো করে নি, তারপরে দেখছি কি ব্যবস্থা করা যায়। তারপর মজার কথা পরে ভাবছি। মূলের ধারণার নিউমেরিক্যাল সিট হচ্ছিল, লাস্টের তিনটে ছিল বটে, কিন্তু এটা বলে দিয়েছিলাম, তো এই জায়গায় এটা ছিল, এটা ফটাফট বলে দিই। প্রদত্ত গ্যাসগুলিকে ক্রমবর্ধমান পরমাণু সংখ্যা অনুসারে সাজাও। ক্রমবর্ধমান মানে বাড়ছে, ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার। 18 গ্রাম এত 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 করে। চলো, ফার্স্ট কথা হচ্ছে পরমাণু সংখ্যা মানে মূল সংখ্যা বের করতে পারলেই হবে, বুঝলে? মূল সংখ্যা মানেই পরমাণু সংখ্যার অনুপাত। মানে এখানে যেটা কনসেপ্ট হচ্ছে, কি কনসেপ্ট এখানে ইউজ করতে পারি? মূল সংখ্যা, যেটা মূল সংখ্যা আছে, মূল সংখ্যা ইজ প্রপোর্শনাল টু পরমাণু সংখ্যা। কি করে লিখলেন স্যার? কমন সেন্স। মূল যদি বেশি হয় ডেফিনেটলি তার মধ্যে বেশি পরমাণু আছে বা অণু আছে, যা বলবি, ঠিক আছে? ফার্স্ট, 1 নম্বর, 18 গ্রাম জলীয় বাষ্প, 18 গ্রাম H2O জলীয় বাষ্প মানে জি লিখবো। তাহলে এর মোল কি করে বেরোবে? মোল বেরোবে সাপোজ N H2O বললাম, given mass by molar mass, প্রদত্ত ভর বাই আণবিক ভর বা মোলার ভর। প্রদত্ত ভর আছে 18, জলের হয় 18, মানে 1 মোল জল আছে, আপত্তি হওয়ার কথা নয়। এই 2 নাম্বার, 18 গ্রাম অক্সিজেন, কিছু না বললে O2, কিছু না বললে O2, তাহলে NO2 ইজ ইকুয়ালস টু, এখানেও তাই এখানেও তাই, প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর কত? 18, অক্সিজেনের হয় 32, এটা হচ্ছে, যাবে তো না, 2 দিয়ে শর্টকাট করতে পারি, বা একটা কাজ করতে পারিস, কম্পিউটার সবগুলো 18 18 18 আছে তো, কম্পেয়ার করতে সুবিধা হবে। এইগুলোকে কনভার্ট না করে এইভাবেই রাখ, তোর কম্পেয়ার করতে সুবিধা হবে। উপরে 18 ফিক্স আছে না, উপরে 18 সবার ফিক্সড আছে, তোর কম্পেয়ার করতে সুবিধা হবে, ফালতু অনুপাতে নিয়ে গিয়ে লাভ নেই, সমঝা? রেখে দে, এইভাবে রেখে দেখ, তোরই সুবিধা হবে। থার্ড ওয়ান, 18 গ্রাম CO2, 18 গ্রাম CO2 যদি হয় তাহলে NCO2, প্রদত্ত ভর 18 বাই 44 মোল। 18 গ্রাম মিথেন, মিথেন মানে CH4, মিথেনের মোল সংখ্যা প্রদত্ত ভর 18,
কার্বন 12, অক্সিজেন 16, 16, তাই তো। এবার দেখ সবার উপরে 18 আছে, 18, 18, 18, 18, তাহলে নিচে সি একটা সংখ্যা এ বাই বি, যদি বি কমে তাহলে সি বাড়বে, ব্যস্তানুপাতিক। এই নাম্বার বি যদি কমে, আরে ভাই ব্যস্তানুপাতিক আছে, এটা কি বোঝাবো ম্যাথসের জিনিস। বি কমলে সি বাড়বে। আমাকে কি বলেছে, ক্রমবর্ধমান মানে বাড়ছে, 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 লিখবো ক্রম বর্ধমান সিরিজ। কিভাবে করছি দেখ, ক্রমবর্ধমান কিভাবে সাজাচ্ছি, তাহলে যার বি কম, সরি যার বি বেশি তার সি কম, তাই তো, সে আগে আসবে, সে আগে আসবে। বি কার বেশি দেখ, নিচে 18, 32, 44, 16, তাহলে এর বেশি আছে, তাহলে এন সিও টু আগে আসবে, এর মোল সংখ্যা কম হবে। 44 পরে এখানে 32 আছে, 32, তারপরে এর মোল সংখ্যা হবে NO2, তারপরে এখানে 18 আছে NH2O, গ্যাস, জলীয় বাষ্প গ্যাস ফরম্যাটে আছে, এবং সবার লাস্টে হবে এটা মিথেন, NCH4, মিথেনের পরমাণু সংখ্যা। ঢুকলো মাথায়, বুঝতে পারলে? ভেরি নাইস। তোর কি এসছে? তাই এসছে তো, প্রথমে CO2 হবে, তারপরে O2, তাই তো, তারপরে জলীয় বাষ্প, তারপরে মিথেন। গুড, চলো, এটা তো বলাই হয়ে গেছিল, এটা বলাই হয়ে গেছিল। এটা এটা পরে হালকা করাই ছিল। এখানে যে ফর্মুলাটা ইউজ হবে ওটা আমরা 10-এ শিখবো, 10, ক্লাস 10-এ শিখবো, বাট এখানে অঙ্কটা দিয়েছে, করে ফেলো। 4 গ্রাম 4 গ্রাম মোল অক্সিজেন মানে কত গ্রাম, বাড়ে যাবে 1 গ্রাম মানে 32, 4 গ্রাম মানে 4 × 32। এত তাপমাত্রা চাপে, ওটা মিলিমিটার চাপে, আয়তন কত হবে, তার ফর্মুলা আছে পিভি ইকুয়ালস টু এনআরটি, ওটা দিয়ে করতে হবে। এই যে অক্সিজেনের আণবিক ভর প্রথম লিখতে হবে, 1 গ্রাম মোল অক্সিজেন মানে আণবিক ভর, আণবিক ভরটাকে গ্রামে বোঝালে যা হয় আর কি। 4 গ্রামে 16 × 4, ও আচ্ছা, এখানে অক্সিজেন আণবিক ভর 32 বলবো, তাই তো। 1 গ্রাম মোল মানে 32 গ্রাম অক্সিজেন, 4 গ্রাম মোল মানে 4 × 32, 4 × 32, হ্যাঁ বল, 16টা না, শুধু অক্সিজেন বললে O2, অক্সিজেন পরমাণু বললে 16। যদি বলে কোয়েশ্চেনে অক্সিজেন পরমাণু কি আছে, না শুধু অক্সিজেন, তাহলে 16 না 32, O2, অক্সিজেন পরমাণু ওরা স্পেসিফাই করে দিল, তাহলে 16, সমঝা? হ্যাঁ, এটা আণবিক ভর আমরা নেব, কত হবে 128, 128 গ্রাম অক্সিজেনকে বোঝানো হচ্ছে। প্রথমটা তো ইজি ছিল, ঠিক আছে। অ্যাভোগাড্রো নাম্বারে আবার কেন গেছিস, অ্যাভোগাড্রো নাম্বার তো লাগবে না। 1 গ্রাম মোল মানে যে 1 মোল, 1 মোল মানে 1 গ্রাম মোল মানে মোলটাকে গ্রামে প্রকাশ করা। পরেরটা, আচ্ছা দেখ, আচ্ছা এটা এইভাবে করা হয়েছে, ঠিক আছে, তো এইভাবেও চলবে। এখানে ফর্মুলাটা ইউজ করা হয়েছে P1V1T1 = P2V2T2। এইভাবে করার কি দরকার আছে? এক মিনিট দাঁড়া।
হুম, নোটসে লিখে নিয়েছিস তো? নোটসে কি লিখে নিয়েছিস? না, এইভাবে করবি না, ফালতু লেন্দি প্রসেস হবে, কারণ এই ফর্মুলাটা তো এমনিই জানিস না। একটা শর্টকাট বলে দিচ্ছি, ছোট একটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে, ছোট একটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে। একটা ফর্মুলা আছে, তাকে বলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ কি স্যার সেটা? পিভি ইকুয়ালস টু এনআরটি, সিম্পল। পিভি ইকুয়ালস টু এনআরটি, কোনো পাঙ্গা নেই। পিটা কি? চাপ। আয়তন। এনটা হচ্ছে মোল। আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। টিটা হচ্ছে কেলভিন উষ্ণতা। বুঝলে? এবার কোনটা কি দেওয়া আছে, এটা ঠান্ডা মাথার কাজ, এটা সাইডে বলে দিচ্ছি। দেখ, পি, এটা নিতে হয় এটিএম। আর এটিএম মেশিন নয়, এটিএম মানে বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার। ভালো করে শোন কিন্তু, পুরো নতুন জিনিস। এটিএম এ নিতে হয়। পি কততে আছে? মিলিমিটার। 750 এমএম, মিলি 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 মিলিমিটার। এটিএম এ কি করে যায়? 750 কে 760 দিয়ে ভাগ করতে হয়, এগুলো টেকনিক। এটা করলে ডাইরেক্ট এটিএম এ চলে যাওয়া যায়। স্যার সেন্টিমিটারে থাকলে 76 দিয়ে ডিভাইড করতে হয়। কি বললাম? এখানে চাপ কিসে আছে? মিলিমিটারে। কি করতে হয়? 760 দিয়ে ভাগ করলে এটিএম, কারণ এই ফর্মুলাতে না পিটা বসে এটিএম ম্যাক্সিমাম কেসে। ভি তো চেয়েছে, এন মোল সংখ্যা কোশ্চেনেই বলে দিয়েছে 4। ক্যাপিটাল আর এর মান আছে, গ্যাস ধ্রুবক বলা আছে, এর মান হচ্ছে 0.082 এসআই একক। ক্যাপিটাল টি কেলভিন উষ্ণতা, তাই তো? দেখ বলা আছে কেলভিন উষ্ণতা হচ্ছে যেটা ডিগ্রি সেলসিয়াস আছে তার সাথে 273 যোগ করতে হয়। কেলভিন উষ্ণতা হচ্ছে 27 প্লাস 273, তার মানে 300 কেলভিন। কি বললাম? কেলভিন উষ্ণতার নিয়ম হচ্ছে সেলসিয়াসের সাথে 273 যোগ। কেন স্যার? ক্লাস 10-এ জানবো, আপাতত অঙ্কটা করে রাখো। সবগুলো যদি বসাও, চেক করো। ভি চেয়েছে, এন রয়েছে 4, আর 0.082, টেম্পারেচার কত? 300 কেলভিন। এখান থেকে ভি দরকার তো, ভি দরকার তো, ভি আসবে এই অ্যান্সারটাই, এটাই ভি হিসাবে আসবে। ভি হিসাবে আসবে 99.77 লিটার, পারফেক্ট একদম, এটাই আসবে। এটা ধরেও করা যায়, কিন্তু এখানে দুবার দুবার নিতে হয়। P1 V1 T1, P2 V2 T2। প্রথমটা কোনটা নেবে? প্রথমটা হচ্ছে নর্মাল যেটা হয়, 22.4 লিটার। 22.4 লিটারে গ্যাস কতটা প্রেসার দেয়? আমরা ধরে নিই 1 এটিএম। 1 এটিএম মানে 760 মিলিমিটার। আর কত উষ্ণতা হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কেলভিনে 273। তারপরে আবার এই কোয়েশ্চেনের P2 V2 T2 বসাতে হয়, বসেই ফর্মুলা একটু লেন্দি।
এটা একটা ফর্মুলা দিয়ে ডিরেক্ট বসিয়ে হয়ে যাবে, দেখে না ভালো করে। চাপ এপিএম এ করতে হয়, যা দেওয়া আছে সেটা বাই 760 মিলিমিটারে থাকলে। ভি চেয়েছে, মোল সংখ্যা 4, আর তো রয়েছে, ক্যাপিটাল টি কত 300 কেলভিন। দেখ ভালো করে। ঠিক আছে, এগোই। ডান, সাবাস। আর ছিল? স্কুলে গিয়ে ঘুম পায় না, তাই তো? তোর মারামারি করিস মাঝে মাঝে? Yeah. আর ঘুম পেলে কি করিস? যখন ঘুম পায় তখন ঘুমিয়ে নিস? ভেরি নাইস ব্যাপার। মারামারি করিস না? মেয়েদের স্কুলে কি মারামারি কম হয় না বেশি হয়? আমি কিন্তু শুনছি মেয়েদের স্কুলে মারামারি বেশি হয়, কথাটা কি সত্যি? হ্যাঁ, বুঝলাম। ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট পার্ট, পদার্থের গঠন ও ধর্ম, এটা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার। এটা আমি পার্ট করে করে পড়াবো, পার্ট করে করেই নোটস দেবো, পার্ট করে করেই এমসিকিউ কোয়েশ্চেন্স থাকবে। এক্সামটা পার্ট করে করে নেবো, কিন্তু ওটা একটু আমি ভেবে নিই করা যায় কিনা। তাহলে কি হবে, প্রত্যেকটা টপিকের উপর তোদের ডেপথ তৈরি হবে। এমনি কম পড়িস, যদি পুরোটা একসঙ্গে পড়ে আরো কম পড়বি, তাই তো? কনফিউজিং কোয়েশ্চেন আসলে সমস্যা হয়, পার্ট করে করালে কি হবে, প্রত্যেকটা জিনিসে ফোকাস করা যাবে। এটা টোটাল তোমাদের সিলেবাসে 4টে পার্ট আছে, তোমাদের বোর্ড ওয়াইজ টোটাল 4টে পার্ট হয়, বুঝলে? 4টে পার্ট, 4টে পার্টে পড়ানো হবে। ফার্স্ট পার্টটাকে বলা হয় উদস্থিতিবিদ্যা। এরকম নাম বইতে নেই, বাট তোমরা জেনে রাখো, ইংলিশে বলে হাইড্রোস্ট্যাটিক্স। এখানে কি স্যার, কি ব্যাপারটা? এখানে তরল থাকে রেস্টে, জল বা যে কোনো তরল আছে স্থির, সে দৌড়াবে না, মুভ করবে না। যদি স্যার মুভ করে, ফ্যান্টাস্টিক ভেবেছো। সান্দ্রতা, ভিসকোসিটি, যেমন দেখবে মধু, মধু, আরে ও মধু না, শুধু মধু, খাবার মধু। মধু কি হয়, কোথাও রেখে দিলে খুব স্লোলি যায়, বুঝেছিস তো? জল রেখে দিলে চলে যাবে। মধুর কি বেশি, সান্দ্রতা বেশি, বুঝলা? জলের যে ওপরের পৃষ্ঠটা আছে, দেখবে পুকুর বা ওরকম কোনো জলাশয়ে, বিশেষ করে গ্রামের দিকে গেলে দেখবে জলের উপর পোকাগুলো পট 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 করে পালিয়ে যায়, বুঝেছিস তো? পোকা কিন্তু জলের উপর পা দেয় এবং জল কিছুটা নেমেও যায়, খেয়াল করেছিস? মানে দেখবি পরের বার গিয়ে পোকাগুলো ওর মধ্যে দিয়ে চলে যায়। তেমন ওরা পৃষ্ঠটা ইউজ করে, তাই তো? জলের পৃষ্ঠটা ইউজ করে, পৃষ্ঠ টান বলে। জলের বা যে কোনো তরলের পৃষ্ঠের একটা ব্যাপার আছে, তার একটা সেপারেট ফিজিক্স আছে, পৃষ্ঠটান বা সারফেস টেনশন বলা হয়, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। লাস্ট, জল তরল কিছু না, এই যে তুই কি বেঁধেছিস, রাবার ব্যান্ড, তুই ওটাই, ওটাই স্থিতিস্থাপকতা। তিথি বানান কি লিখলাম তো, ও চেক করে নিস পরে, স্পেলিং চেক করার দায়িত্ব তোদের। স্থা ও ক তা, ইলাস্টিসিটি ইংলিশে। এইগুলো হচ্ছে পদার্থের ধর্ম। হলো, তো আমরা এটা পড়বো, পরপর 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 পুরো ডিভিশন করে করে পড়াবো। তাহলে ফার্স্টে শুরু হচ্ছে উদস্থিতিবিদ, এখানে তরলের চাপ, আয়তন এসব নিয়ে কারবার। এই যে তরল আর বায়ুর চাপ নিয়ে আমাদের মেন বক্তব্য, উদস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্স।
কি ভাবছিস বল, জিজ্ঞাসা কিছু, মনে কোনো পীড়া? না, উদস্থিতিবিদ্যা এখানে হচ্ছে তরল কি থাকবে, অ্যাট বল রেস্ট, এটাই মনটা কথা। তরল থাকবে স্থির, পাত্রে রাখবো তরল স্থির, পাত্রে রেখে ওর ফিজিক্স স্টাডি করব, মুভ করবে না, মুভ করলে সান্দ্রতা হয়ে যায়। ফার্স্টে এই যে এগুলো ডিসকাশন বেসিক্স। এখানে দুটো ল চলে, একটা পাস্কালের সূত্র আর একটা হচ্ছে আর্কিমিডিস, নাম তো শোনা হোগা। ইয়েস, তো পাস্কালটা এখানে পড়বো, আর্কিমিডিস পরের লেকচার। এক্সপ্রেশন অফ প্রেসার, চাপের সমীকরণ জানবো, চাপ, বায়ুর চাপ জানবো। সাইফন নাম শুনেছো? সাইফন, সাইফন ওটা ওষুধও হয় ঘুমে, না ওটা নয়, সাইফন হচ্ছে একটা ফিজিক্সের সিস্টেম, ওটাও জানবো। চল দেখো, ফার্স্টে বেসিক থেকে স্টার্ট করি। প্রবাহী কি জিনিস বল দেখি? প্রবাহী মানে হচ্ছে ফ্লুইড, বল হোয়াট ইজ প্রবাহী? নর্মালি লোককে জিজ্ঞাসা করলে লোকে বলে যে প্রবাহী, প্রবাহী হচ্ছে গ্যাস, গ্যাস প্রবাহিত হতে পারে। অ্যাকচুয়ালি তরল লিকুইড দুজনকেই, মানে তরল আর গ্যাস দুজনকেই প্রবাহী বলা হয়, কারণ দুজনেই প্রবাহিত হতে পারে। প্রবাহী মানে ফ্লুইড, ফ্লুইড, প্রবাহী মানে ফ্লুইড। যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে তারাই প্রবাহী। তরল আর গ্যাস দুজনেই প্রবাহী ক্যাটাগরিতে পারে, সলিড না তো, সলিড না। নেক্সট, কোন পদার্থকে চাপ প্রয়োগে সংনমিত করা যায়? কোন পদার্থকে চাপ দ্বারা সংনমিত করা যায় না কেন? চাপ দিয়ে চেপে পেঁপে বানিয়ে দেওয়া হবে, বুঝলে? যেমন তোমাদের পরীক্ষার সময় একটা চাপ থাকে, তখন হেভি পড়াশোনা হয়। এখন চাপ নেই, ও চিল লাইফ, পড়া আছে তাই 7টায় উঠতে হচ্ছে, না তো 10টায় উঠতাম। পয়েন্ট, সুখের জীবন, তাই বলছে। চাপ চাপ দিলেই সংনমিত হয়ে যাবে, মানে সংকুচিত হবে। আর এমন অনেক পদার্থ আছে চাপ দিয়েও সংকোচন করা যায় না। দেখবি তোদের স্কুলে দেখবি অনেক সময় পরীক্ষার সময় কিছু চিল লোকজন থাকে, পরীক্ষা ঠিক আছে, পরীক্ষা আসবে যাবে, লাইফে চিল করাটা ইম্পর্টেন্ট। আবার অনেকে থাকবে একটু প্যানিক করে, না 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 পড়তে হবে, সিরিয়াস হতে হবে, রাইট? তো ওটাই প্রশ্ন। চাপ প্রয়োগে গ্যাসকে চেপে পেপে করা যায়। গ্যাসকে চাপ দিলে গ্যাস ছোট হয়ে যায়, সংনমিত হয়ে যায়। এই ঘরে যে গ্যাস আছে, ঘরে গ্যাস আছে জানিস তো? আরে ভাই, আমি যদি ঘরের সাইজটা ছোট করে দিই, গ্যাস না বের করে ওই ছোট সাইজের মধ্যে কিন্তু গ্যাস অ্যাডজাস্ট করে নেবে। দেয়ালগুলো ছোট করে দিলাম, গ্যাসগুলো, গ্যাসের কণাগুলো আরো একটু কাছাকাছি চলে আসবে। মানে গ্যাসকে সংনমিত করা যায়, চেপে দেওয়া যায়, চেপে দেওয়া যায়। কাকে যায় না? তরলকে। তরলকে চেপে দেখিস, পাট করে বেরিয়ে যাবে, তাই তো? যদি ঘরে পুরো তরলে ভরে দিই, আমি দেয়ালগুলো কমিয়ে দিই, তরল বেরোবেই বেরোবে। যদি খুব বেশি চাপ দিয়ে দিস, দেয়াল ফাটিয়ে বেরিয়ে যাবে। ইয়াস, তাই তো? তরলকে কিন্তু চাপ দিয়ে সংনমিত করতে পারবি না, তরল হচ্ছে অসংনম্য। ইংলিশে বলে ইনকম্প্রেসেবল। ইংলিশ টার্মগুলো জেনে রাখবি। ইনকম্প্রেসেবল, যাকে কম্প্রেস করা যায় না, আর সংনমিত হচ্ছে কম্প্রেসেবল। বল অঙ্ক না, ঠিক আছে? ওকে, নেক্সট। ঘাত, থ্রাস্ট, ঘাত বা থ্রাস্ট, এটা একটা বল। স্যার ওই ঘাত নিউটনের তো ঘাত বল ছিল, ঘাত বল। এটা ঘাত তরলের ক্ষেত্রে, ঘাত তরল বা গ্যাসের জন্য ঘাত হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল। প্রবাহীর সংস্পর্শে থাকা কোনো তরল লম্বভাবে প্রযুক্ত বল। সাপোজ এটা একটা দেওয়াল, ধরে নে আমার হাতটা ধরে নে তরল, সাপোজ ইমাজিন করে, ইমাজিন আমি এইভাবে ফোর্স দিলাম, এটা লম্ব কি লম্ব নয়? লম্ব। এই লম্বভাবে দেওয়া বলটাই ঘাত। এরকম করে দিলি,
এটা কি লম্ব? এটা ঘাত নয়, সিম্পল সিম্পল। আরে সাপোজ যখন যখন মায়ের হাতে চাটা খাস, খেয়েছিস তো, চাপাট ফুল 90-তে আসে, তাই তো? মিস হবার চান্স 0%। ইয়াদ আয়া কুছ? মনে পড়ছে? ইয়েস, ঘাত, ঘাত, ওটা ঘাত একদম পুরো গালে, এত পুরো 90, এটা একদম পুরো সারফেসের সাথে 90, এরকম নয় যে ছুঁয়ে বেরিয়ে গেল। এবার পসিবল, মায়ের মা কখনো মিস হয় না। কারেক্ট। তাহলে প্রোভাইড ঘাত বলে, ট্রাস্ট বলে। এটা মনে হয় শিক্ষিত হয়ে গেছে যে স্যার এটা বল, আলটিমেটলি এটা বল, কিন্তু লম্ব ভাবে আছে জাস্ট, তো বলের মাত্রাই হবে। কমন সেন্স। এই কখন মনে হয় আপত্তি হওয়া উচিত না। এটা বল, শুধু লম্ব ভাবে কাজ করছে, তির্যক ভাবে নয়। তির্যক ভাবে এটা জানা আছে একদম, নিউটন ডাইন, তাই তো? এটাও লিখতে পারি 10⁵ আরে ভাই, 10⁵ ডাইন, বলো হ্যাঁ কিনা। দেখিয়ে দিয়েছিল মানে সম্পর্ক বের করতে পারা গেছে তো। যা করানো হচ্ছে সেগুলো ভালো করে কর, পরীক্ষায় সব পারা যাবে। এই পরীক্ষাটা ইম্পর্টেন্ট নয়, এটা বেস তৈরির জায়গা, আমি ক্লাসে আগেও বলেছিলাম। যদি ভাবিস 11-12 বড় ভারী সাবজেক্ট নিবি, এটা বেস তৈরির জন্য মাথায় রাখ যে আমাকে এখানে বেসটা স্ট্রং করতে হবে। 11-12 বুর্জ খলিফা দাঁড়িয়ে যাবে। 9-10 ইজি চ্যাপ্টার, তুইও জানিস কিছু না করলেও পাস করে যাবে। ফেল করে তো নোবেল প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? এত ইজি ইজি জিনিস বেসটা রাখা, আচ্ছা এটা কিন্তু গিয়ার পরে আর বলা হবে না, ক্লাস 9-এর পরে, কিন্তু বেসটা যাতে মনে থাকে, মনে থাকে। চলো, ঘাতের অভিকর্ষ, এটা তো ছিল ঘাতের অভিকর্ষ একক, গ্রাম ফোর্স, কিলোগ্রাম ফোর্স। আরে নিউটনেই ছিল। এদের মধ্যে সম্পর্ক একই কোশ্চেন, সেম। কেজিএফ জিএফ, কিলোগ্রাম ভার, গ্রাম ভার, গ্রাম ফোর্স, কিলোগ্রাম ফোর্স, এটা চেক করবে। বল ও গতি চেক করবে, এটাই ছিল। 1 কেজিএফ 9.8, 1 গ্রাম ফোর্স 980, 981ও থাকে, 9.81ও থাকে, ঠিক আছে চলবে। এদের মধ্যে সম্পর্ক এটা ছিল, না বললেও হবে ভাই। 1 কেজিএফ, কেজিটাকে গ্রাম করে দে, 1000, ব্যাস। এ আর এমন কি বড় কথা, তাই তো? খাতা বের কর, ক্লাস ওয়ার্ক খাতা, ডেট দাও, লেকচার নাম্বার দাও, চ্যাপ্টারের নাম দাও। আরে 21 তারিখ, ओ सॉरी, आज तो मंगलवार, सॉरी सॉरी सॉरी, हम पास्ट में चले गए। কি নাম দেবে চ্যাপ্টারে? উদস্থিতিবিদ্যা, উদস্থিতিবিদ্যা, লেকচার 1। এটার মোটামুটি 3টে মতো লেকচার বানাবো ভাবছি, অনেক কোয়েশ্চেন করাবো। লেকচার 1 এই সময়টা লিখে রাখো। 1 কেজিএফ মানে 1000 জিএফ। নিউটনটা লেখার দরকার নেই, ও তো সবাই জানে, তোমরাও জানো আশা করি। হলো, জাস্ট এই বক্সটা লিখে লিখে হবে, ফ্লোটা থাকবে ক্লাসে, ফ্লোটা থাকবে না তো ঘুমিয়ে পড়বি। ঘুমই তো জীবন, স্যার পড়াচ্ছে এবং ঘুমাচ্ছে, এই তো স্কুল নয়, এখানে ঘুমালে কি চাটা মেরে দেবো, তাই তো? পায় কিছু বলে? 5 মিনিট চলে যাবি? ও গুড গার্ল, গুড গার্ল। আমি ফার্স্ট বেঞ্চেই বসতাম, ফার্স্ট মানে 11-12, প্রথম প্রথম 11-12 ফার্স্ট বেঞ্চেই বসতাম। স্যার ভাবতো হেবি ভালো ছেলে। ফার্স্ট বেঞ্চে যদি কুকাজ করা হতো, ধরা পড়ার চান্স কম, মাথায় রাখিস। ফার্স্ট বেঞ্চের দিকে টিচার কম তাকায়, তো কুকাজ ফার্স্ট সেকেন্ড বেঞ্চেই হয়, কিন্তু লাস্টের ছেলেগুলো ছেলেগুলো করে, বাট ঠিক আছে। কারেক্ট, হ্যাঁ, ট্যাকটিক্সটা খেলবি, কিন্তু তোরাও খেলবি। 5 সেকেন্ডে বসে যাবি, ফিল করবি, গল্প করবি, দেখবি দেখতে পাবে না, লাস্টে হলে দেখতে পাবে। চোখ একদম ডিরেক্ট লাস্টে যায় না, দূরদৃষ্টি, চাপ, এটাই তো চলছে জীবনে।
এটাই তো চলছে। বল বাই ক্ষেত্রফল আমরা একক মাত্রায় পড়েছিলাম, বল বাই ক্ষেত্রফল প্রেসার। ডেফিনেশন দেখ কি বলছে, একটু সাইন্টিফিক ডেফিনেশন। প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে, প্রবাহী আছে, জল আছে, জল জল পাত্রে আছে, একটা বিন্দু সিলেক্ট করলি, ওই বিন্দুটাকে ঘিরে ঘিরে একক ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার, কোনো একটা ক্ষেত্রফল নিয়ে নিলাম স্যার। সেখানে প্রবাহী কি করবে, ঘাত দেবে, ঘাত মানে লম্বভাবে প্রযুক্ত বল দেবে, ওটাকেই বলা হয়েছে চাপ। তার মানে চাপ বের করতে গেলে, ক্ষেত্রফল 1 নেওয়া হয়, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। তো চাপের ফর্মুলা আমরা বলবো P ইকুয়ালস টু ফোর্স, ফোর্স বলা ভুল হবে, শুধু তো বল নয়, এটা হচ্ছে থ্রাস্ট বাই এরিয়া, এফ বাই এ বলতে পারি। লম্বভাবে প্রযুক্ত বল, তাই না, বলটা কাজ করছে লম্বভাবে, পারপেন্ডিকুলারলি। এটা আমরা এখান থেকেই করতে পারি, মনে আছে তো। চাপের জন্য কি হবে, এম এল টি মাইনাস 2 বাই এল স্কোয়ার। বল দিশানি, এটা করলেই তো এটা আসছে, দেখ, তাই তো। একক বল বাই ক্ষেত্রফল নিউটন বাই মিটার স্কোয়ার, ভালোবেসে পাস্কাল। এর কোনো ছোট নাম এখনো নেই, হার্লি ডিওয়াইএন লিখতে পারি। ইজি চ্যাপ্টার, কিন্তু অঙ্ক করতে হবে ভালো পরিমাণে। ক্লিয়ার? নেক্সট, এই যে সংজ্ঞা আসতে পারে, পড়ে দেখ। 1 পাস্কাল কি হওয়া উচিত স্যার, 1 পাস্কাল মানে 1 নিউটন বল কাজ করবে 1 মিটার স্কোয়ার এরিয়াতে, ভেরিফাইড। এটা 1 ডাইন বল কাজ করবে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল, পড়ে দেখ। জলদি জলদি জলদি। 1 পাস্কাল মানে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল নেব প্রবাহী, প্রবাহীর মধ্যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল নেব, সেখানে লম্বভাবে 1 নিউটন বল কাজ করবে, আমি বলবো 1 পাস্কাল চাপ প্রয়োগ হয়েছে। তার মানে আরামসে আমি বলতে পারি 1 পাস্কাল পা ইকুয়ালস টু 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। একই রকম ভাবে এটা দেখ, 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল নিবি, লম্বভাবে 1 ডাইন বল প্রয়োগ হবে, তাহলে কি বলবো, 1 ডাইন পার সেমি স্কোয়ার বল কাজ, চাপ কাজ করেছে। 1 ডাইন বাই 1 সেন্টিমিটার স্কোয়ার। এদেরকে যদি কনভার্ট করিস, নিউটনকে ডাইন করলি 10⁵, মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ার করলি 10⁴, কেটে গিয়ে দেখ 10 আসছে, তাহলে 1 পাস্কাল মানে 10 ডাইন পার সেমি স্কোয়ার, বুঝলি? আরে এসআই আর সিজিএস এককের সম্পর্ক ভাই, নিউটন ডাইন 10⁵, তারপরে কেজিএফ জিএফ লিখলি 1000, এটা একটা সম্পর্ক, নোট কর, নোট কর। পর
ধরুন এটা একটা তরলের চেম্বার আছে, এই যেটা রয়েছে পিস্টন, বুঝো পিস্টন, আর ইঞ্জেকশনের সিরিঞ্জ যেটা টানলাম, পিস্টন পিস্টন। এ ক্ষেত্রফল, বল প্রয়োগ করছি লম্বভাবে এফ এ, এখানেও করতে পারি। কি এখানে চাপ সৃষ্টি হবে কত? আরে মাথা মোটা, বল এফ এ, ক্ষেত্রফল এ, তাহলে এই পিস্টনের চাপ কত? পি এ, এফ এ বাই এ। কি বি বাই বি, এগুলো ক্ষেত্রফল, এ বি গুলো এরিয়া, এ ওয়ান এ টু নেওয়া যায়, এ বি নে ইজি হয়ে যাবে, এরিয়া, তাই তো সবগুলোই তাই। তাহলে পিবি এটা, এফ বি বাই বি, হলো ক্লিয়ার। প্রেসারকে ওইভাবে দেখানো যায় না, মানে দেখাতে পারিস ইচ্ছা করলে, কিন্তু প্রেসার হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার স্কেলার। এখানে বলতে পারি এখানে পি এ প্রেসার কাজ করছে, এখানে পিবি, এখানে পিসি, এখানে মাসি, হলো। পাস্কাল কি বলছেন? আবদ্ধ প্রবাহী, আবদ্ধ আছে, আবদ্ধ থাকা কিন্তু মাস্ট, ক্লোজড ফ্লুইড হতে হবে, ক্লোজড ফ্লুইড মাস্ট, এটা ইম্পর্টেন্ট কন্ডিশন, খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন। আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে প্রযুক্ত চাপ, এখানে চাপ বা এখানে বা এখানে বা এখানে, সব দিকে সমানভাবে কি হয়? সঞ্চালিত হয়। পাস্কালের সূত্র, অঙ্কনা উঠে বল, ঘুমিয়ে পড়বি না হলে। পি এ, এখানে ঘুমিয়ে পড়লে কিন্তু চাপ আছে, লস তোর হবে। এখানে ঘুমাচ্ছিস তো? কি ঘুম পাচ্ছে? ফিজিক্স পড়লে ঘুম পেতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু পড়তে হবে, তাই তো? খুব ঠ্যাঙাবো ঘুমালে। পাস্কাল কি বলছেন? এখানে যে চাপ হবে সেটা সঞ্চালিত হবে, মানে সেম হবে, এখানেও যা চাপ এখানেও তাই, এই চাপটা এখানে সঞ্চালিত হয়ে গেছে, এটা এখানে সঞ্চালিত হবে, এটা এখানে চলে যাবে, ব্যাস সিম্পল, আর কি। এবং প্রবাহী সংলগ্ন তলের উপর লম্বভাবে কাজ করবে, চাপটা এই যে প্রবাহী সংলগ্ন তল এখানে কিভাবে কাজ করবে? লম্ব, 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 চাপ, চাপ ধরা গেল, চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে অপরিবর্তিত মানে, এবং প্রবাহী সংলগ্ন এলাকায় কি হবে? লম্বভাবে কাজ করবে, এটাই পাস্কালের সূত্র। আবদ্ধ প্রবাহী হওয়াটা মাস্ট, ক্লিয়ার, ভেরি নাইস। এগুলি এটা তরল আছে, একটা পাত্রে আমি কিছুটা তরল নিয়েছি, এটা তরল দেখা যাচ্ছে তো? এটা ভালো করে বুঝবি, এটা ইম্পর্টেন্ট, কারণ অঙ্কে প্রচুর কাজে লাগবে, মানে ফিজিক্সের ম্যাথসে। একটা পাত্র তরল আছে, তার মধ্যে এ একটা বিন্দু, তার এতে তো একটা সিলিন্ডার আঁকা আছে, ওটা ইমাজিনেশন। একটা পাত্র আছে লাইক দিস, ওর ভেতরে এ একটা বিন্দু, ব্যাস সিম্পল। তোকে বের করতে বলেছে এতে চাপ কত,
প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপ, এতে চাপ চাওয়া হয়েছে। আমি মনে মনে এর চারিপাশে একটা ক্ষেত্রফল ভাবলাম, এখানে এ আছে, চারিপাশে একটা ক্ষেত্রফল ভাবলাম, উপর দিকে তুলে দিলাম, তাহলে একটা সিলিন্ডার হয়ে যাবে না? ওটাই, ওটাকে বলে, ওই সিলিন্ডারটাকে বলে জলস্তম্ভ। এই সিলিন্ডারটাকে আমরা বলি জলস্তম্ভ, ওয়াটার কলম। পুরো স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে, জলস্তম্ভ বলে আমরা চালাই। জলস্তম্ভ বল, কি বলছে? একটি স্থির প্রবাহী, কোন চ্যাপ্টার পড়ছি আমরা? উদস্থিতিবিদ্যা। তরল স্থির না দৌড়াচ্ছে? শুরুতে বলা হলো চিল্লিয়ে চিল্লিয়ে। চাপ, এই যে চাপটা, এখানে কতটা চাপ কাজ করেছে, এখানে কতটা চাপ কাজ করেছে, কি বললাম? সাপোজ এটা দেখা গেছে কার কার উপর নির্ভর করে? গভীরতা এইচ, প্রবাহীর ঘনত্ব, ধরুন আমি রো বললাম, জলের ঘনত্ব, আর তার সাথে অভিকর্ষজ ত্বরণ, আমরা ওই সম্পর্কটাই বের করবো, আমাদের সিলেবাসে রয়েছে। কি বললাম? এখানে যে চাপটা কার কার উপর ডিপেন্ড করে? প্রবাহীর গভীরতা এইচ, প্রবাহীর ঘনত্ব রো, এবং অভিকর্ষজ ত্বরণ। আমার মনে হয় এটা বলার কিছু নেই ভাই। প্রবাহীর ঘনত্ব, রোটা কার? প্রবাহী, তাহলে ওর ভর বাই ওর আয়তন, জি, এটা ঠিক আছে। জি অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে গভীরতা। স্থির প্রবাহীর কোন বিন্দুতে, চিত্র এম, এম বলে কিছু নেই, চিত্রে এম, এই যে হ্যাঁ এম, চাপ প্রকৃতপক্ষে প্রবাহীর ওজনের দরুন সৃষ্টি হবে, ভালো করে বুঝবি কিন্তু। এম বিন্দুটা তো একটা বিন্দু, ওর চারপাশে আমি কি চিন্তা করেছি? একটা ক্ষেত্র, জলস্তম্ভ, যেটা বেসিক্যালি সিলিন্ডার নেওয়া হয় এখানে। এবারে যদি সত্যি সত্যি সিলিন্ডার থাকতো, ইফ, তাহলে এ বিন্দুতে ওজন কাজ করতো সিলিন্ডারের, লেখা আছে। এখানে যে চাপটা সৃষ্টি করবে, কে সৃষ্টি করবে? প্রবাহীর ওজন, কারণ ওজন তো একটা বল। চাপ কে বানায়? কোনো বল বানাতে পারে, এই জায়গাতে একটা ওজন সৃষ্টি হবে, তাই তো? চাপ মানে ওজন তো একটা বল, তো ওজন তো একটা বল, তাহলে ওয়েট বাই এরিয়া করে দেবো। ওয়েট মানে এমজি, এটা না জানলে হিমালয় চলে যাও, হিমালয়। ওয়েট মানে এমজি, এটা একটা ফোর্স, বল, আচ্ছা ক্ষেত্রফল কত? এরিয়া, এই ছোট পুচকু ক্ষেত্রফলটা ধরে নে এরিয়া এ, লিখতে পারি এটা? আরে হ্যাঁ স্যার, ইজি ব্যাপার, এটা স্যার ইজি ব্যাপার। আরে ভাই, রো ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাই তো? দেখো ডাকলেই হবে। রো, সরি, এম বাই ভি, মাই মিস্টেক, এম বাই ভি। শুধু এম লিখতে পারবো? শুধু এম লিখতে পারবো, তাহলে এম ইকুয়ালস টু রো ইন্টু ভি, বল। ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাহলে ভর মানে ঘনত্ব ইন্টু আয়তন, আরে यार ইন্টু আয়তন, ওই তো বুঝিয়েছি। আচ্ছা, আয়তন মানে কোনটার? স্তম্ভটার। কেন স্যার বাকিগুলো না? আর তুই তো বাকিগুলো নিচ্ছিস না। স্তম্ভ তো, ছোট স্তম্ভ, তাই তুই মেনে নিচ্ছিস, তাহলে এখানে আয়তন মানে স্তম্ভের যে তরলটা আছে তার আয়তন। ক্ষেত্রফল তো স্তম্ভের ক্ষেত্রফল বলাই হলো। ঢুকলো মাথায়? ভেরি নাইস। বুঝতে পারি এটা কি করে? উড়ে 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 উড়ে। জলস্তম্ভেরটারই আয়তন হচ্ছে ভি, বল।
আরে আয়তন মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই দিয়ে দেখা, আয়তন মানে, তাই তো লেখা আছে। তো ভি এর জায়গায় বসালাম, এখানে স্টেপটা একটু জাম্প করেছি, কি করেছি, রো এ এইচ জি বাই এ, দেন ভিটা বসাবো না, এ ইন্টু এইচ, এ কাটবে, রো জি এইচ, ফার্স্ট লাইনটা পড়ে দেখ, এইচ রো জি, এটা আমরা কিভাবে মনে রাখবো, এইচ রো জি, তাহলে কতটা গভীরে মাপছি সেটা, রো কতটা, রো কি ঘনত্ব কার, তরলের, জি তো জি বাড়তে, রো জি এইচ বা এইচ রো জি, এটা হচ্ছে তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা, তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা, সাব্বাস। If we make hole at H the vessel, then there will be same pressure H rho G because of the liquid, exact same pressure in all direction, তরল সব দিকে সমানভাবে চাপ দেয়। যদি সাপোজ তুই, এটা একটা বিখ্যাত পরীক্ষা আছে, টরিসেলির পরীক্ষা, এটা আমরা 11-এ করব, যদি এই গভীরতায় হোল করে দিস, এখান থেকে তরল পড়তে থাকবে, তাই তো, এবং তুই যদি এখানে চাপ মেজার করিস, ওই যে জায়গায় চাপ মেজার করিস, তুই এইচ রো জি পেয়ে যাবি, সমঝা, পড়ে থাক লাইনটা, বললি তরল সব দিকে সমানভাবে চাপ দেয়, তুই যদি একটা ছোট গর্ত করে দিস, জল বেরিয়ে যাবে, ওইখানে চাপ মাপ, এইচ রো জি, এইচ রো জি, কারণ জল তখন কি করছে, ওপরে এইচ থেকে নিয়ে নিচ্ছে, বুঝলা। নেক্সট, এর মধ্যে গ্রাফ এক্সামে করতে দিতে পারে, গ্রাফ খুব ইজি হবে, পি ভার্সেস এইচ, পি ভার্সেস এইচ তো রো জি কনস্ট্যান্ট, পি ভার্সেস এইচ মানে কি, ওয়াই প্রপোর্শনাল টু এক্স, ওয়াই প্রপোর্শনাল টু এক্স তো মোশনই হয়েছিল, মানে স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে, এই যে পি প্রপোর্শনাল টু এইচ, समझा। আবার পি ভার্সেস রো, স্যার এইচ কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট, পি প্রপোর্শনাল টু রো, পি প্রপোর্শনাল টু রো, তার মানে স্ট্রেট লাইন। অ্যাক্সিস গুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, চলবে এটা, এটা প্রচুর অঙ্কে হেল্প করবে। কি বলছে ব্যাপারটা, তরল আছে, স্থির আছে, ওর তো চাপ এইচ রো জি, নির্দিষ্ট উচ্চতায় মানে নির্দিষ্ট গভীরতায়, কি, এবার তরলের পৃষ্ঠে আমরা নর্মালি ধরে নিই যে বায়ুর বাধা নেই, ধরে নিই আমরা, বাট তরলের পৃষ্ঠে তো বায়ু তো বাধা দেবে, আই মিন ফোর্স দেবে, দেবে তো, আলটিমেটলি কি হবে, পিটা বেড়ে যাবে, ওটা এইভাবে অ্যাডজাস্ট করতে হয়, পি প্লাস স্মল পি, স্মল পি মানে যে ছোট স্পিয়ারটা যে প্রেসারটা দিচ্ছে, মানে যে প্রেসারটা অ্যাটমসফিয়ার দিচ্ছে, সরি স্পিয়ার না, যেটা অ্যাটমসফিয়ার দিচ্ছে, বায়ু 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 দিচ্ছে, বোথ সাইড পি দিয়ে অ্যাডজাস্ট করলাম রে, পি ইকুয়াল টু এইচ রো জি, তো বোথ সাইড পি দিয়ে অ্যাডজাস্ট করলাম, তাহলে এইচ রো জি প্লাস পি, সিম্পল, কিছু নেই, দেখে না একবার, বলে এই ভাই, ওই হয়েছে, কত পুচ্ছে, বল, জলের বদলে পারদের যদি চাপ মাপা হয় তা কি বেশি হবে না কম হবে, জল ও পারদের ধরে একই গভীরতায় মাপছিস, তাহলে এইচ সেম, কিন্তু পারদ অনেক বেশি ভারী, রো এইচ জি ইজ গ্রেটার দ্যান রো এইচ টু ও, পারদ অনেক ভারী, জলের থেকে পারদ অনেক ভারী, 13.6 গুণ ভারী ভাই, তাই কি হবে, একই পাত্রে রাখলে পারদের চাপ বেশি হবে, একটু আগে পড়লি পি প্রপোর্শনাল টু রো, আর এই পারদের ঘনত্ব বেশি জলের থেকে, ঘনত্ব বেশি মানে প্রেসারও বেশি, সমঝা, এগুলো নিজে পড়ে নেয়, এগুলো দেখ, আর আবার দেখ,
চাপের বৈশিষ্ট্য, একটি স্থির তরলের মধ্যে একটি নির্দিষ্ট গভীরতায় সব দিকে সমান চাপ হয়। এটা ভালো জিনিস। এবার একটা পাত্র আছে, তো তুই এই গভীরতায় গেছিস, এই গভীরতায় গিয়ে তুই এইভাবে চাপ মাপ, এইভাবে চাপ মাপ, এখানে চাপ মাপ, এখানে চাপ মাপ, ডাজন্ট ম্যাটার, ওটা সেম থাকবে, ফিক্স থাকবে, কারণ তরল সব দিকে সমানভাবে চার্জ দেয়, এই মানে চাপ দেয়, চাপ দেয়। তলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তলের মুক্ত তল থেকে ওই বিন্দু, চাপ কার উপর নির্ভর করছে, এইচটা কত, এইচ অলওয়েজ মাপতে হয় মুক্ত তল থেকে, উপরের তল থেকে। অঙ্ক দেবে নিচ থেকে মাপতে বলবে না, কেন? উপর থেকে গভীরতা, পৃথিবীর নিচে গভীরতা কি হয়, পৃথিবীর এই সারফেস থেকে নিচের দিক, এমন নয় যে নিচ থেকে কেউ এসে আমাকে বললো। ক্লিয়ার? সাবাস। কিন্তু উপরেরটাই, একটা অনুভূমিক তল নিয়ে নে, তলের মধ্যে একটা অনুভূমিক তল, ওই অনুভূমিক তল, সেখানে ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ সেম, উপর লাইনে তো নির্দিষ্ট গভীরতায়, তাহলে উপর নিচে ডাইনে বাইরে একই গভীরতায় আছে, সেম চাপ দেবে। কিন্তু স্যার জানি স্যার, এরকম কি কোনোদিন দেখেছিস তোর বাড়ির কোনো পাত্রের তরল এইভাবে আছে? কি হয়, অলওয়েজ সময়ের সাথে সাথে ওটা কি হয়, ডিস্টার্ব থাকলেও স্থিতিশীল হয়ে যায়, ডিস্টার্ব থাকলেও স্থিতিশীল হয়ে যায়। এই যে এগুলোকে বলে মুক্ত তল, তাই তো? মুক্ত তল বলতে কি বলছে, স্থির তরল, তল যদি স্থির থাকে সেই তলটা নড়বে, গাড়িতে ফাড়ি থাকলে তো তলটা নড়ে, জল যেরকম ভাবে নড়ে, কিন্তু স্থির আছে, তাহলে স্থির তরলের মুক্ত তল সর্বদা অনুভূমিক থাকে। এই জিনিস শিখে গেলে এটা পর পুরোটা একবার ফটাফট 20 সেকেন্ডের মধ্যে, দরকারি জিনিস। ডান, ইজি, সাব্বাস। বল, এটা তোমাদের জানা উচিত। সন্ধি বিচ্ছেদ আছে না, বলো, সমোচ্চশীলতা সন্ধি বিচ্ছেদ করো। হুম হুম হুম, সমান উচ্চতা বিশিষ্ট। না, তোদের বাড়িতে নেই, ল্যাবে গেলে পাবি। এটা এইভাবে থাকার কথা নয়, এটা পরপর কানেক্টেড আছে। ভাব ভাব ভাব, জল ঢাললাম, যাবে, দিয়ে কি হবে, যাচ্ছে, একটা সময় পরে সবগুলোতে সমান উচ্চতা বিরাজ করবে, বাস্তব জিনিস কিন্তু, তাই তো? রাইট, করে দেখ। তাই তো, প্রত্যেকটা পাত্রে সমান উচ্চতায় তরল আসে, তার মানে তরলের মুক্ত তল, উপরে উপরে উপরে, উপরের তল একই
অনুভূমিক উচ্চতায় থাকে। আচ্ছা, এটা কার ধর্ম হবে, স্থির তরল না গতিশীল তরল? সত্যি? কেন? স্থিতিবিদ্যা। গতিশীল হলে তো তলটা বিঘ্নিত হয়ে যাবে না? তরল সামনের দিকে গেলে তরলের মুক্ত তলটা পেছনের দিকে সরে যায়, নিউটনের সূত্র। এটা নোটসও থাকবে, অসুবিধা নেই। বিভিন্ন উচ্চতার তরল নেওয়া হচ্ছে। ঠিক আছে, সমোচ্চশীলতা সমান উচ্চতায় থাকার প্রবণতা কার? তরলের মুক্ত তল। তোরা ডিপিকিউ গুলো আদৌ সলভ করিস? এ করে না। করে অপশন মিলিয়ে নিস তো? যদি অপশানে মেলানোর পরেও দেখিস অপশানের তোর সাথে মিলছে না, একটু জাস্টিফাই করলি, বল। অপশান ভুল থাকতে পারে ভাই, কারণ সবটা আমি টাইপ করার স্কোপ পাই না, অন্য অন্যজন করে। তাহলে মনে রাখতে হবে, লাস্টে বলিস, মনে রাখ ওটা, লাস্টে মনে করে বলবি, ঠিক আছে? যেখানে অসুবিধা হবে আমাকে জানাবি, ক্লাসে বলবি, আমি ডিসকাস করবো। অপশন সব কারেক্ট হবে, আমি একদম গ্যারান্টি দিতে পারছি না। সব অপশন দেখার ভাই সময় ডেফিনেশন, কারণ 9 থেকে 12 সব ক্লাসের করতে হয় আমার, ঠিক আছে? ওকে, এই তরলের চাপ হলো বায়ুর চাপ। ডিপিকিউ কিন্তু পুরোপুরি তোর লেকচার বেসিসে থাকে, এমসিকিউ পার্টটা কিন্তু স্ট্রং হয়ে যাবে, তাই না? কারণ এই 21 নাম্বার তো এমসিকিউ থাকবে ফাইনালে, অনেক ফায়দা হবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ু নানান ভাবে চাপ দেয়। রাস্তায় যাবি, ঝড় হবে, বায়ু চাপ দেবে, তুই এখন আছিস, বায়ু চাপ দিচ্ছে। স্ট্যান্ডার্ড কতকে ধরা হয়? সমুদ্র পৃষ্ঠে চলে যাবি, ওকে স্যার গেলাম। 45 ডিগ্রি অক্ষাংশে যাবি, আমার মনে হয় অক্ষাংশ দ্রাঘিমাংশ নামটা শোনা, চলবে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করবি, করলাম স্যার। 76 সেন্টিমিটার পারস্তম্ভ নিবি, নিলাম স্যার। যে চাপ দেবে ওটাকে বলা হয় প্রমাণ চাপ, স্ট্যান্ডার্ড চাপ, 1 atm। অনেকগুলো শর্ত, সমুদ্র পৃষ্ঠ, 45 ডিগ্রি অক্ষাংশ, 0 ডিগ্রি সেলসিয়াস, 76 সেন্টিমিটার পারদ যে চাপ দেয়, সায়েন্সের ভাষা তাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রেসার, এবং একে আমরা বলি 1 atm। এটিএম মেশিন না, 1 atm, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটিএম মানে অ্যাটমসফিয়ার। হলো? কি করে বের করেছে বলছি, কি করে বের করেছে বলছি, দেখ। আমি চাপ মাপবো তো, ওই একটু আগে ফর্মুলা শেখালাম, এইচ রো জি, দিশানি ভুলে গেছে, বুঝতে পারে না, মনে আছে কিনা বল? সত্যি পিটবো কিন্তু খুব। এইচ রোজি ছিল নাকি এইচ বাই রোজি? সত্যি? রো বাই 2 ছিল, 3G ছিল, 4G, 5H,
বাচ গিয়া। এইচ তো বলেই দেওয়া আছে, এটা কার জন্য? পারদ। দেখ, পারদের রেসপেক্টে মাপা হয়। পারদ কত সেন্টিমিটার বলেছে? 76। তাহলে এইচ বসিয়ে দে, 76 হচ্ছে সিজিএস, মাথায় রাখতে হবে। একটা যদি সিজিএস বসো, সবগুলোকে সিজিএসই বসাবে। 76। স্যার রো কত? রো রো মানে হচ্ছে পারদ, পারদের বসাচ্ছি তো, পারদের ঘনত্ব জানা আছে? ইয়াস, পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সিসি। জি হচ্ছে 980। তাই আছে, তাই। চাপ বের করছি ডাইন পার সেমি স্কোয়ার। এটা যদি করিস ডাইরেক্ট রেজাল্ট মনে রাখ, কারণ তোদের তো ক্যালকুলেটর অ্যালাউ নেই। এটা আসে 1.013 ইন্টু 10⁻16 ডাইন সেন্টিমিটার মাইনাস 2। বল অঙ্ক না, সরি 6 10⁻6 ডাইন পার সেমি স্কোয়ার বা সেমি মাইনাস 2। একটু আগে চিল্লিয়ে চিল্লিয়ে বলা হলো 10 ডাইন সেমি মাইনাস 2 মানে 1 পাস্কাল। 1 পাস্কাল মানে 10⁻1, জাস্ট 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে 6 তো, একটা 10 বের করে দে, একটা 10 বের করে দে, তাহলে কি হবে? 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। ব্র্যাকেটে লিখে দে, সিন্স 1 পাস্কাল ইকুয়ালস টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। বুঝেছিস? আরে ভাই 6 থেকে একটা 10 বের করে দে, একটা 10 ডাইন সেমি মাইনাস 2 মানেই পাস্কাল, 5 রয়েছে, বুঝিয়ে দিলাম। এইটাকেই আমরা ভালোবেসে, কি বেশে? ভালোবেসে বলি 1 ATM। তো বিশাল, বিশালই তো। বায়ু কি কম চাপ দেয়? বায়ু যখন দেয় গুছিয়ে চাপ দেয়, এটাই দেয় 10⁵। কিন্তু আমরা এত চাপ কিভাবে সহ্য করতে পারি? আমাদের ব্লাডও অত চাপ দেয়। শুধু কি বায়ুকে চালাক ভাবছো? না, আমাদের রক্তও চালাক। আমাদের ব্লাড একটা ফ্লুইড, আমরা ফ্লুইডই পড়ছি অ্যাকচুয়ালি। তরল আমাদের মেন ফোকাস, এখানে তো অ্যাটমসফিয়ার এসছে। ফ্লুইড, আমাদের শরীরেও ফ্লুইড আছে। রক্ত গরম তোমাদের, চাপ দেয়, এই চাপে সমান দেয়, তার ফলে বায়ুর চাপ আমরা সহ্য করতে পারি। কারেক্ট। পাহাড়ে চলে যাও, পাহাড়ে ঠান্ডায় কোন চাপ কমে যায়? সেই আর কি, মরে যাবি তো। পাহাড়ে পরিবেশের চাপ কমে যায়, পাহাড় না। পাহাড়ে পরিবেশের চাপ কম, চামড়া ফেটে যায়। শীতকালে যেটা হয়, চামড়া ফাটে, বমিন লাগাতে হয়। ময়েশ্চার, কেন? টেম্পারেচার কম, বায়ুর চাপ কম, শরীরে রক্তের চাপ বেশি। ও রক্তটা ফেটে বেরিয়ে আসতে চায়, চামড়া ফাটিয়ে ফেটে যায়। ময়েশ্চারাইজার, ভেসলিন। সাইজটা বোঝা গেল? নাইস। এগোই। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 ATM কে পাস্কাল, পাস্কাল তো দেখলে একটু আগে। বার বলে একটা একক চলে, ব্যারোমিটার। ব্যারোমিটার। টর, সায়েন্টিস্টের নামে, টরিসেলি, যিনি যে কনসেপ্ট গুলো পড়ছো এগুলো সব ওনার কনসেপ্ট। টরিসেলি। শর্ট কোশ্চেন আসবে এটা, এটা একটু আগে বলা হলো। এই যে 10⁵ পাস্কাল মানে, এটা দারুণ শর্ট কোশ্চেন কিন্তু। 10⁵ পাস্কাল মানে 1 বার, 1 ব্যারোমিটার। 1 টরিসেলি মানে 133.28 পাস্কাল। পুরোটা লিখে রাখ, পুরোটা। এটা দারুণ ইম্পর্টেন্ট জিনিস। এটা এখানে শিখলি, আর কিন্তু কোথাও পাবি না, ডাইরেক্ট 11-এ গিয়ে সাম পাবি। পুরোটা লিখে রাখ। 1 ATM এত পাস্কাল, 10⁵ পা, বুঝে নেই? 10⁵ পা মানেই বার, এই যে 1 বার, বার। এবার পা থেকে টনিসেলিতে গেছি, ওটা দিয়ে ডিভাইড করে, ওই ওটাতে ভাগ করে এত এসছে 760। তাহলে 1 ATM মানে 760, অলমোস্ট 760
টরিসেলিও লেখা চলে, এটাও লিখে রাখবি। 760 মিলিমিটার পারস্তম্ভের চাপও লেখা চলে, বা 760 সেন্টিমিটার পারস্তম্ভের চাপও লেখা চলে। কেন স্যার? আরে চাচা, একটু আগে পড়লে এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। হরে কৃষ্ণ। জলদি, ঠিক আছে? ইজি চ্যাপ্টার কি কিছু নেই ভাই, এগোই। স্থিতিস্থাপকতায় আর সান্দ্রতায় একটু জটিল ফর্মুলা আছে, বাকি পৃষ্ঠটা যাই। সাবাস। বলো, কোন যন্ত্র দিয়ে মাপা হয় বায়ুর চাপ? ব্যারোমিটার। क्या बात है, বিশাল ট্যালেন্টের লোকজন এরা। ব্যারোমিটার। কোন নীতি? এলো এক্সাম্পল, নাম ব্যারোমিটারের টরিসেলি। বললাম না, পুরো চাপের যা বৃত্তান্ত পড়ছো ওনার দেওয়া। পারস্তম্ভের মধ্যে, এটা মনে হয় বইতেও একটা দেখেছো এক্সপেরিমেন্ট, এরকম পারস্তম্ভ নেওয়া হয়, উল্টে টেস্ট টিউব দিয়ে দেওয়া হয়, পারদপূর্ণ নল দ্বারা ওই স্থানের বায়ুর চাপ মাপা যায়। ইহাই একটি সরল ব্যারোমিটার হিসেবে কাজ করে। এই নীতির উপর ভিত্তি করে মডার্ন ব্যারোমিটার বানানো। কিসের ব্যাপারটা? এটা এখন ইউজ করা হয় না এই প্রিন্সিপাল, এই ইনস্ট্রুমেন্টটা, বাট ওই প্রিন্সিপালে বানানো। পারদের পাত্র আছে, হ্যাঁ স্যার। তো টেস্ট টিউব আছে, হ্যাঁ স্যার। টেস্ট টিউবটা উল্টে পারদের পাত্রে দিয়ে দাও, বায়ু চাপ দেবে, পারদকে তুলবে, ওখান থেকে আমরা মাপতে পারবো বায়ুগত চাপ দিয়ে। টরিসেলি ফার্স্ট টাইম মেজার করেছিলেন, টরিসেলি ফার্স্ট টাইম মেজার করেছিলেন। সমঝা? আমাদের লাগবে মডার্ন ব্যারোমিটার, টরিসেলির নীতি মেনে মডার্ন ব্যারোমিটার বানানো। এই যে 14 আঙ্কেল বানিয়েছেন 40 ব্যারোমিটার, বিখ্যাত ব্যারোমিটার, যেটা ল্যাবে স্কুলের ব্যারোমিটার দেখেছিস? এমনি ব্যারোমিটার দেখেছিস? আর যদি ছবি থাকে আমি দেখাচ্ছি। এখন ম্যাক্সিমাম ব্যারোমিটার 14 ব্যারোমিটার ইউজ করা হয়, বুঝলে? লম্বা মতো হয়, লম্বা অনেকটা, প্রায় এতটা 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 সাইজের, দেয়ালে আটকানো থাকে, সরু হয়, সরু 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 সরু। ওই রুমের চাপ ও মেপে দেয়, বুঝলা? ওখানেও পারদ থাকে, ওখানেও পারদ রেসপেক্টেই করা হয়, কারণ পারদের রেসপেক্টেই তো তোর ওই বল না 1.013 পাস্কালটা বের করা, সমঝা কিনা? এই যদি তো পারদের রেসপেক্টে বের করা পারেন আমার, এই যদি নর্মাল ফর্মুলা, কিন্তু আমরা যে আগের রোটা বসালাম, এই যে পারদের রেসপেক্টে, থার্মোমিটার ব্যারোমিটার ওই জন্য পারদ প্রেফারেবল। সাধারণ মানে টরিসেলি ব্যারোমিটার। পরবর্তীকালে যখন এক্সপেরিমেন্ট করবি, তোদের সাধারণ ব্যারোমিটার নিয়ে কাজ করতে বলতো, বাস্তবিক কাজে লাগে না, বাট ফর ফর দ্য সেক অফ নলেজ। আচ্ছা, আমাদের এটা একটু ভালো করে পড়তে হবে, বুঝলে? এটার গঠনটা আসে, ছবি টবি দেয়, রিয়ারলি দেয়, বা যদি দিয়ে দেয় ছাড়া কিছু নেই। এবার মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ হবে, এরকমই দেখতে, লম্বা মতো নল। ভালো করে প্র্যাকটিস করবি কিন্তু এটা, কারণ সারা চ্যাপ্টারেই একটাই ছবি আছে, এটা আসতে পারে ইনস্ট্রুমেন্টের ডায়াগ্রাম। এই যে এখানে স্ক্রু আছে, এখানে একটা স্যাময় চামড়া হয়, বিশেষ ধরনের চামড়ার একটা থলি থাকে, এখানে দেখ হালকা পারদ আছে, এখানে পিন আছে, আইভরি পিন বলে, ধাতব নল আছে, এখানে থার্মোমিটার। এখন মডার্ন এতে ব্যারোমিটারে থার্মোমিটারও দিয়ে দেয়, তাহলে টেম্পারেচার প্রেসার একসাথে মাপা যায়, এক ঢিলে দুই পাখি। নাহলে আগে আবার থার্মোমিটার ইউজ করো, আবার ব্যারোমিটার, হাঁটাও ভাই, দুটো একসঙ্গে অ্যাটাচ করে দাও। থার্মোমিটার হাতল আছে, এখানে পুরো পারদ, এই যে ভেতরে নল আছে, এই পুরো নলটা পারদের নল, বুঝলি? এটা পারদের শীর্ষ আছে, এখানে আছে ভার্নিয়ার স্কেল, মান নেওয়ার জন্য। এইচটা তো দিতে হবে, এইচ এইচ ইকুয়ালস টু এইচ রো জি, আরে মসিজি, এইচ তো লাগবে, এইচ এইচ কত হাইট অব্দি উঠছে, এটা ভার্নিয়ার স্কেল দিয়ে পাবো। তারপর একটা প্রধান স্কেল, মেন স্কেল আছে, ঠিক আছে? এইটার জুম করা ডায়াগ্রাম,
ঠিক আছে, এগোই, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কাজ যদি দেখ ফটাফট বলে দিই ছোট করে। প্রথমে ব্যারোমিটারকে একটি আংটার সাহায্যে ঝুলিয়ে দাও, এই যে আংটা ঝুলিয়ে পারদ তলকে আইভরি পিনের অগ্রভাগের সঙ্গে সংস্পর্শ করা। ওই যে পারদের তল দেখতে পাচ্ছিস, নিচে স্ক্রু আছে, আস্তে 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 ঘুরিয়ে এই পারদের তলটা আইভরি পিনের সাথে জাস্ট টাচ করা। আইভরি পিন এইভাবে আছে, পারদের তল জাস্ট এখন টাচ করবে। এরপর হাতল ঘুরিয়ে হাতল ঘুরিয়ে ভার্নিয়ার স্কেলের নিচের প্রান্তটি নলের পারস্তম্ভের উত্তল তলের সাথে স্পর্শকীয়ভাবে রাখা হয়। পারদ শীর্ষত এইভাবে থাকে, জানিস তো, পারদ এইভাবে থাকে, জল এইভাবে থাকে, জানিস। বাড়িতে যাবি, কাছের কাছে জল নিবি, সাইড দিয়ে দেখবি জলটা এরকম নেমে গেছে। এইগুলো তো তোদের মনে আগে প্রশ্ন জাগা উচিত যে স্যার এরকম নাপছে কেন, তবে তো সায়েন্স শিখতে পারবি। পৃষ্ঠ টান, পৃষ্ঠের টান। পারদে, পারদ যদি কোনোদিন দেখার স্কোপ পাস, পারদ এরকম হয়ে যায়, জল এরকম থাকে, পারদ এরকম থাকে। বলছে ভার্নিয়ার স্কেল যেটা আছে না, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল যেটা আছে এই পারদের উপরের তলের সাথে টাচ করা, ভার্নিয়ার স্কেল। হাতল ঘুরিয়ে ভার্নিয়ার স্কেলের নিচের প্রান্তটি পারস্তম্ভের উত্তল তলের সাথে টাচ করালাম। উত্তল মানে ওপরটা, ওপরটা উত্তল তলের সাথে টাচ করালাম। এখন মূল স্কেল, মূল স্কেল দেখা যাচ্ছে। গ্রুপে পোস্ট কর। স্পুন ফিডিং, স্পুন ফিডিং। হয়তো সকালে না উঠলে মারধর করতে, এখন স্পুন ফিডিং চলছে। তুই একটা কাজ কর, হ্যাঁ সেটা হবে, তুই ওয়ারিস গুলো যেগুলো রয়েছে, আজকে যেমন লেট করে এসছে আর পড়া করছে না, ওটা পুরো গ্রুপে পয়েন্ট করে করে লিখে গ্রুপে পোস্ট কর। হ্যাঁ আজকে আজকে ওদের গ্রুপে, কিন্তু আমাদের গ্রুপে না, ওদের যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপে পোস্ট কর। ওটা দেখে তাহলে মাকে জিজ্ঞাসা করা যাবে, কিন্তু পয়েন্ট করে করে যে লেটে আসছে ফার্স্ট কথা, পড়া হচ্ছে না ঠিকঠাক, হোমওয়ার্ক হচ্ছে না, গার্ড তারপর নিচে লিখবি যে আপনি একটু দেখুন, আমরাও চেষ্টা করছি, আপনিও করুন। গার্জেনের কাছে রিপোর্ট দেওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পয়েন্ট করে করে লিখে বলে দে বলে দে বলে দে, তাহলে আমরা মনে থাকবো, ওখানে মনে থাকবে যে আমরা জানিয়েছি, এটা থাকবে, বলতে পারবো না যে আমরা জানাই না। ঠিক আছে, ব্যাস, নাইস। বলো, দরকারি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা? গার্জেন নাকি 10টার পরে পড়তে মানা করছে, আলাদাই জমনা চলছে তো তোদের, তোদেরও কি তাই হয়? সবাই নাকি ঘুম থেকে তোলে না, তোদেরও তাই হয়? আলাদাই স্পুন ফিডিং চলছে, সোনা আমার, ওনা আমার, পড়তে হবে না, পড়তে হবে, পড়তে হবে। তোদেরও কি তাই হয় নাকি মেরে তুতরে দেয়? ঠিক রাস্তায় যাবি, তোর বাবু সোনা সোনামণি তাহলে ঠিক রাস্তায় যাবি, জীবনের সুখ বেশি পাবি। এখন থেকে যদি বাবা মাই কুচু মুচু কুচু মুচু করে রাখে না, অভ্যাস হয়ে যাবে ওটা পরে। ঠিক করছে, প্যারায় তো ঠিক করে, নাহলে মানুষ হবে না, কথাটা একদম সত্যি কথা বলছি, আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখনকার ম্যাক্সিমাম গার্জেন ইজ লাইক, ভালো তো, আরো ভালো, সিনসিয়ারিটি, এটা মেনটেন কর, ভালো জিনিস, একদম কন্টিনিউ মেনটেন করে যায়, এটা থেকে বেরোবি না। তো যখন এই অ্যাটিটিউডটা গ্রো হয়ে গেছে যে না আমাকে নিজেই করতে হবে, এটা তোকে অনেক বেটার কিছু লাইফে দেবে, যেটা অন্যরা ওই লেভেলে গিয়েও পাবে না। আর দেখবি যখন নিজেই নিজেকে পুশ করবি না, একটা আলাদা খুশি লাগে, বলা হয় কিনা।
অন্য কেউ এসে বলছে ওঠ না, ওঠ না, পড় না, তুই নিজে উঠে না পড়বো আজকে। ভালো লাগে কিনা? ফিলিংসটা ডিফারেন্ট কাজ করে কিনা? একটা কনফিডেন্স, একটা খুশি, ব্যাপারটা আলাদা হয়। এটাই লাইফে চাই। এটা একমাত্র নিজেই নিজেকে পুশ করলে দিশা নেই। আমি এত মোটিভেশন কিছু বলি, স্যার লাগবে না স্যার, তুমি পড়াও স্যার। ও স্যার মোটিভেশন ভরপুর আছে, তুমি শেখাও জাস্ট, দ্যাট শুড বি দ্যাট থিং। সমঝা? নিজেই উঠে নিজেই করব, নিজেই। আর সকালে চেষ্টা করবি এক্সারসাইজ করা। আরে কিছুই না, স্কিপিং কর, ছাদে গিয়ে ধুমাধুম ছাদে দুমদাম লাফা, সিঁড়ি দিয়ে 5-6 বার ওঠ। সকালে উঠে সবসময় চেষ্টা করবি যাতে 10 to 15 মিনিটস হার্টবিট বাড়ে, পাম্পিংটা বেশি হয়। কারণ এখন জানিস কম বয়সে সবাই 20-22 ঈশ্বর বলছে আয়, তাই তো হচ্ছে, তো খবরে তো দেখছিস। হার্টবিটটা স্ট্রং করবি। স্ট্রং ইন দ্য সেন্স 10-15 মিনিট হাই লেভেল অফ, মুখ ফুক ধুয়ে নিলি, ফ্রেশ হয়ে নিলি, জল খেয়ে নিলি, 2-3 মিনিট বসে হয় স্কিপিং কর, পুশ আপ কর, যাতে হার্টবিট বাড়ে। সেই যে ওঠ নাম, মা বলবে পাগল হয়ে গেছে, হ্যাঁ পাগল, স্যার বলেছে করতে। বেঁচে যাবি, আরে বেঁচে যাবি, সারা পৃথিবী ঘোরা বাকি আছে, সব কথা কি না? ইয়াস। জাপানে তো ঘুরিসনি, এখন কি সুন্দর ওয়েদার চলছে জাপানে, রাস্তায় লোক যাচ্ছে, ফুল পড়ছে, আলাদা মজা। কি গেস্ট উপরে রয়েছে, যাচ্ছে যাবি, ধুলো পড়বে, লোক উপর থেকে নোংরা ফেলে দেবে, পুরো পৃথিবী ঘোরা বাকি আছে। এক্সারসাইজ করবি যাতে হার্টবিটটা প্রতিদিন হয়, আর চেষ্টা করবি যাতে 5-10 মিনিট, দেখ 10 মিনিট হার্ট পাম্পিং এক্সারসাইজ করলি, স্কিপিং কর, পুশ আপ কর, সিঁড়ি দিয়ে ওঠ, এনিথিং। আর 5 মিনিট মেডিটেশন, শুধু বসে চোখ বন্ধ করে ভুলভালই ভাব ভাব, চোখ বন্ধ করে একদম, কারোর সাথে কোনো কথা না, চোখ বন্ধ করে ভাব, নিজের নিঃশ্বাসে ফোকাস কর, নিলাম, ছাড়লাম, লাইফ চিল হয়ে যাবে। আসেন 14 সেকেন্ড পয়েন্ট অব্দি ক্লিয়ার আশা করি। মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের পার্ট নিলাম, এই সমস্ত হাতল ফাতল ঘুরিয়ে এই পারদ শীর্ষের সাথে ভার্নিয়ার ম্যাচ করেছি, মূল স্কেল ভার্নিয়ারের পার্ট শিখেছি। তোরা জানিস কি পার্ট নেওয়া হয় না? মনে হয় তোদের সিলেবাসে নেই, ওটা 11-এ শিখবো আমরা। 11-এ আছে ভার্নিয়ার আর মূল স্কেল থেকে কিভাবে পারদের উচ্চতাটা নেওয়া হয়, উচ্চতাটা, পারস্তম্ভের সঠিক উচ্চতা নিয়ে নিলাম। এই উচ্চতাকে, এই তো ভাই এইচ পেয়ে গেছি, রো দিয়ে মাল্টিপ্লাই করব, জি দিয়ে মাল্টিপ্লাই করব, কি পাবো? পি। পি কি করতে আসবে? এটা বায়ুমণ্ডলীয় চাপ মাপা যায় বলে ফর্মুলাটা লিখে দিবি। ফর্মুলাটা লিখবি, টিচার ইমপ্রেস হবেন, অর্থাৎ পি ইকুয়ালস টু এইচ রো জি। বল দিছে না? আরে বেকার ভাই, হাতল করব, টাচ করাবো, হাতলে আর এই সরি এখানে স্ক্রুতে মারবো, পারদের থলি আইভরি পিনকে টাচ করবে, হাতল ঘোরাবো, হাতল ঘুরিয়ে এখানে ভার্নিয়ার আর মূল স্কেল প্রধান স্কেলের পার্ট নেব, ওটা এইচ, পারদের রো জানি, জি জানি, মাল্টিপ্লাই করবো, পি পেয়ে যাবে, ইজি কাজ। ওকে, এখন তো মডার্ন ব্যারোমিটার বেরিয়ে গেছে, এখানে পুরো মানে ডিজিটাল একটা স্ক্রিন আছে, ক্যালকুলেশন করতে লাগবে না, ও নিজে করে বলে দেবে, সফটওয়্যার দেওয়া আছে, ও নিজে করে বলে দেবে এইচ রো জি, ও নিজে মাপবে, আর ও নিজে এইচ মাপবে, রো নিজে বসাবে, জি তো নিজে বসাবে, 9.8 বসিয়ে ও বলে দেবে এত চাপ, আরো ইজি ব্যাপার হয়ে গেছে। সমঝা? টেকনোলজি এগুলো একটু দামি হয়, ওই ধরনের ব্যারোমিটার ফর্মুলা একটু দামি হয় এগুলো। বলো, পারদ ব্যবহারের 4টে সুবিধা। জল অ্যালকোহল ব্যবহারে অসুবিধা, মনে হতেই পারে স্যার পারদ কেন স্যার? স্যার আমার বাড়িতে প্রচুর জল আছে স্যার, জল দিয়ে দেবো না ভাই। জল দিলে, এই কোশ্চেনটা থাকতো ছোটবেলায় থার্মোমিটারে, মনে আছে? থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা, ছোটবেলায় 7-8 ছিল না? থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা, ব্যারোমিটারেও পারদ। দেখেন কি কি পয়েন্ট, মোটামুটি সিমিলার পয়েন্ট। এটা ওখানেও ছিল থার্মোমিটারে, সহজলভ্য, সহজে পাওয়া যায়, ভেজায় না, জল তো কাঁচকে ভিজিয়ে দেয়, গায়ে ছোপ ছোপ লেগে থাকবে না, পুরো স্মুথলি উঠবে, স্মুথলি নামবে। পারদের, এটা খুব ভালো পয়েন্ট, বাষ্পচাপ নগণ্য, পারদ কম বাষ্পীভূত হয়, জল খুব বাষ্পীভূত হয়, বোতলে জল রাখবি দেখবি, বোতলে 2 দিন রাখবি দেখবি গায়ে ছোট 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 হয়ে যায়, মানে কি জল বাষ্পীভূত হয়েছে, ওই ওখানে ওই পাত্রের গায়ে ঘনীভূত হয়ে রয়ে গেছে। কি পারদ ওটা হয় না।
পারদ একদম কম বাষ্প ভেপার খুব কম প্রডিউস করে, ফলে টরিশালির শূন্য স্থানে অবস্থিত বাষ্পের চাপ ব্যারোমিটারের পাঁচকে প্রভাবিত করে না। টরিশালির শূন্য স্থান বলতে কোনটা? এই ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটাকে আমরা বলি টরিশালির শূন্য স্থান। এই জায়গায় পারদের বাষ্প হবে না, তার ফলে মাপ ঠিকঠাক হবে। তার বাষ্প হলো কি হতো? আরে মাথা মোটা, ওখানে বাষ্প হতো চাপ দিত, চাপ দিয়ে মানটা নামিয়ে, এটা তো টরিশালির শূন্য স্থান। এখানে পারদ বাষ্প বানালো, সেই বাষ্পটা কি করবে? পারদের উপর চাপ দেবে। তাহলে আমি হাতল দিয়ে অ্যাডজাস্ট করে পারদের সঠিক মান মাপতে চাইছি, বাষ্প কি করবে? মানটা নামিয়ে দেবে, রিডিং ভুল আসবে। পারদ বেটার। জল হলে এই কাজটা করতো, পারদ এই কাজটা করবে না। এটা তো জানিস ভাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় মাপতে পারবি, কারণ পারদের গলন এই কি বলে হিমাঙ্ক, হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক ভাই বিশাল। মরুভূমিতে মাপ, অ্যান্টার্কটিকায় মাপ, মঙ্গল গ্রহে মাপ, ডাজেন্ট ম্যাটার। অনেক বড় রেঞ্জ, অনেক বড় রেঞ্জ, বিস্তীর্ণ পাল্লা, যেখানে চাইবো ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তাহলে -50 করা যাবে না, পারদ করা যাবে না, ওখানে অন্য কিছু করতে হবে। 400°C পারবো না ভাই, 400°C মানে পৃথিবীর বাইরে ভাই, পৃথিবীতে 400°C নেই, মানে মরুভূমিতে এত থাকে না, 100-150 এরকম। তো মোটামুটি পৃথিবীর সব জায়গায় ব্যবহার করা আরামসে যাবে পারদ ইউজ করে। শীত প্রধান দেশ, গ্রীষ্ম প্রধান দেশ, সব জায়গায় সম্ভব। পারদের ঘনত্ব অত্যন্ত বেশি বাবু, জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। 1 পারদ 13.6, মাই গুডনেস, 13 গুণ ভারী। পারদ কি হাতে নিয়ে দেখেছিস? থার্মোমিটার ফেটে গেলে হাতে নিয়ে দেখবি, তোর মনে হবে যে একটা হালকা কিছু হাতে ফিল হচ্ছে, ভারী ভারী, চকচক চকচক করে, ভারী। পারদ কিন্তু হাত দিলে কিন্তু হাত ধুয়ে নিবি। যদি ভাবিস না স্যার মরবো আমি, খেয়ে নে, বেশিক্ষণ লাগবে না, অল্প সময়, জাপান গেল। পারদ বিষাক্ত, হাত ধুয়ে নিবি, যদি কেটে যায় না পুরো পাকস্থলী দফা রফা করে দেবে। যাই হোক, তো পারদ ভারী, পারদ ভারী, তাহলে ঘনত্ব বেশি হওয়ায় ব্যারোমিটার হলে উচ্চতা ব্যবহারিক সীমার মধ্যে রাখা যায়। মানে পারদ ভারী, হালকা নয়, ওই যে আমি চাপ দিয়ে ওপর নিচ করতে পারবো। যদি হালকা হতো, হালকা তো নিচে পড়ে যাবে বা উঠবে না, এই সমস্ত প্রবলেম হয়। মানে উচ্চতা আমরা যেভাবে চাইছি সেভাবে মেনটেন করতে পারি। ঠিক আছে, 4টে পয়েন্ট ওকে, এটা দরকারি জিনিস। এবার যদি বাড়িতে ব্যারোমিটার থাকে, নেক্সট দিন থেকে তুই ফোরকাস্ট করে দিতে পারবি, আলিপুর আবহাওয়া দপ্তরের কোনো দরকার পড়বে না। ব্যারোমিটার দেখবি, ও আচ্ছা এইটা আজকে ঝড় হবে, আজকে বৃষ্টি হবে, তুই বলতে পারবি, তুই তুই তবে হ্যাঁ, ব্যারোমিটারটা যেন বায়ুর চাপ মাপতে পারে সেরকম জায়গায় রাখতে হবে। দেখা গেল নিজের বেডরুমে রেখে দিয়েছিস, বাইরে ঝড় হচ্ছে না, বাইরে রাখতে হবে। আবহাওয়ার পূর্বাভাস আমরা ব্যারোমিটারে কিভাবে জানতে পারি, এগুলো মনে রাখতে হবে, কোন রিডিং এ কি হয়। অবজার্ভ করছিস ব্যারোমিটার, কমছে, প্রচন্ড স্লো কমছে, ধৈর্যের কাজ। ফোন ঘাটতে পারতাম এই এই সময়, সাপোজ কমছে আস্তে আস্তে, আচ্ছা ধীরে ধীরে কমছে। মানে বুঝতে হবে জলীয় বাষ্প বাড়ছে, ভেপার বাড়ছে, জলীয় বাষ্প বাড়লে চাপ কমবে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনার সৃষ্টি হচ্ছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, জলীয় বাষ্প বাড়ছে মানে ওই জায়গায় জলীয় বাষ্প বাড়ছে, নিম্নচাপ সৃষ্টি হবে। জলীয় বাষ্প হওয়া মানে নিম্নচাপ। এই ভাই তুমি স্যার কি করে? মাথা মোটা, জলীয় বাষ্প মানে H2O মানে 18 গ্রাম, আর অক্সিজেন হাইড্রোজেন মানে 32 আর 28 গ্রাম, ভারী তো। জলীয় বাষ্প মানে হালকা হচ্ছে জায়গাটা, জলীয় বাষ্প বাড়ছে, বাড়ছে, নিম্নচাপ হচ্ছে, তাহলে উচ্চচাপ থেকে ধেয়ে আসবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। হঠাৎ কমে গেল ধাপ করে, সাপোজ 80 ছিল, ফাট করে 75 হয়ে গেল, সাপোজ একদম 2 সেকেন্ডের মধ্যে জলীয় বাষ্প ফাট করে খুব বেড়ে গেছে কোনো কারণে, সারাউন্ডিংস জলীয় বাষ্প হঠাৎ করে বেড়ে গেছে, এবার ধোঁয়া হবে ভাই, এবার একদম কালবৈশাখী হবে। ঠিক আছে, শুনছিস তুই? ওই কি বলছিস ভাই, ওয়েদার ফোরকাস্টিং শেখাচ্ছি, পয়সায় পয়সা, দুদিন করে এসব ফোকাস করছিস না। এবার বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, ধীমা ধীমা বাড়ছে,
আগের জাস্ট উল্টো, প্রথম দুটো মনে রাখ, বাকি শর্টে। আমি শুধু প্রথমটা মনে রাখতাম, প্রথমটা মনে রাখলে পরেরটা হবে, ওই দুটো মনে রাখলে তারপর দুটো হয়ে যাবে। ধীরে ধীরে বাড়ছে, ওখানে জলীয় বাষ্প বাড়ছিল, কমলে বাড়ছিল, এখানে বাড়ছে, এবার জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে। জলীয় বাষ্প কমছে, নিম্নচাপ কমছে, তার মানে অক্সিজেন, O2, CO2 গুলো আসছে, এবার এটা চিল ওয়েদার কাজ করবে, শুষ্ক ওয়েদার কাজ করবে, জলীয় বাষ্প তো কমে যাচ্ছে, শুষ্ক ওয়েদার, সানি ওয়েদার, ইয়াস, পরিষ্কার ওয়েদার। হঠাৎ বেড়ে গেল, এটা ধীরে ধীরে বাড়ছিল, হঠাৎ বেড়ে গেল, মানে জলীয় বাষ্প অনেকটা কমে গেছে, হঠাৎ করে অনেকটা কমে গেছে, হঠাৎ করে অনেকটা কমে গেছে। এবার দেখ কেমন গরম লাগে, পুরো শুষ্ক, একদম চিপা হলো। বল, ঠিক আছে, এগুলি আবহাওয়া দপ্তর আমরা খুলে নিলাম। এগুলি সাইফন, সাইফন তোর বাড়িতেই আছে, রোজ ইউজ করিস, বলতো কি? বাথরুমের ফ্ল্যাশ, খালি জল চলে গেলে সাইফন, ডেলি ইউজ করিস সাইফন সিস্টেম, সমঝা? ওই প্রিন্সিপাল। সাইফন কি, কোন নীতির ওপর কাজ করে? বায়ুমণ্ডলের চাপের সাহায্যে স্থির অবস্থায় রাখা ওপরের কোনো পাত্র থেকে কোনো তরল পদার্থকে অপেক্ষাকৃত নিচু জায়গায় নিয়ে যাওয়া। চেম্বার থাকে, তরল থাকে, এখানে মানে ওখানে ওয়াটার চেম্বার, এখানে আমাদের পটি চেম্বার থাকে, উপর থেকে তরল নিচের পাত্রে, উপর থেকে তরল নিচের পাত্রে, যে সিস্টেম দিয়ে নেমে আসে, সাইফন সিস্টেম। সাইফন সিস্টেম প্রচুর জায়গায় ইউজ হয়, শুধু বাথরুমে তা নয় ভাই, কৃষিকাজেও প্রচুর ইউজ হয় সাইফন। দেখাবো, কয়েকটা ছবি দেখাবো, বুঝতে পারবি সাইফন খুব কাজের জিনিস। তাহলে উঁচু জায়গা থেকে তরল নিচু জায়গায় নামিয়ে আনবে, সিম্পল। এই সাইফন ইউজ করে তেল চুরি করা হয়, যারা জানে তারা জানে, কাউকে বলবি না কিন্তু। বড় বড় থাকে না লরি বাগেরা, তো ট্যাঙ্কি তো সাইডে থাকে নিচে, সাইফন সিস্টেম ইউজ করে যারা ট্যাঙ্কির মুখটা খুলতে পারে, চোরারে অত সবই পারে, টুক করে রাত্রিবেলা কোনো কোথাও ট্রাক্টর দাঁড়িয়ে আছে, ড্রাইভার তো ঘুমাচ্ছে, হেল্পার ঘুমাচ্ছে, গিয়ে ওরকম ট্যাঙ্কি থেকে সাইফন সিস্টেম লাগিয়ে নিয়ে খুব হয়, এগুলো খুব হয়। দুটি তরলপূর্ণ পাত্রের মধ্যে, এটা কখন সম্ভব? দুটো পাত্র নিবি, তাদের মধ্যে উচ্চতার পার্থক্য থাকবে। তো প্রশ্ন করা উচিত ছিল যখন বাথরুম টেকনিশিয়ান ফ্লাশটা লাগিয়েছিল, কাকু উপরে কেন লাগাচ্ছ, নিচে লাগাও। উচ্চতার পার্থক্য থাকতে হবে। প্যান যেটা আছে, প্যান নিচে থাকে, ফ্লাশ সিস্টেমটা উপরে থাকে, উচ্চতার পার্থক্যের জন্য সাইফন কাজ করে, উচ্চতার পার্থক্য থাকতে হবে। তাহলে অপেক্ষাকৃত উঁচু পাত্র থেকে নিচু পাত্রে বায়ুর চাপের জন্য তরল সঞ্চালিত হবে। বায়ুর চাপ কিন্তু অঙ্ক না, বায়ুই কিন্তু এখানে মেন হেল্প করে জলটাকে চেপে নামানোর জন্য। বোঝো, বায়ু ঢোকে না, বোঝো ভাই, বায়ু সব জায়গায় ঢোকে। উপরে তো বায়ু আছে না, ওই সাদা মতো যে ফ্লাশটা থেকে উপরটাকে তুলবি, দেখবি একটা পোর্শন পুরো ফাঁকা উপরে, জল তো শুরু হয় নিচ থেকে, মানে মাঝারি লেভেল থেকে। উপরে কে বায়ু, চাপটা কে দেয়? বায়ু দেয়। হাতলটা ঘোরালে চাপটা কে দেয়? জলের একটা অভিকর্ষ কাজ করে, বায়ু পুরো চাপ দিয়ে নামায়, সমঝা? চলো প্রিয়া, বেসিক ডায়াগ্রাম এটা, একটা পাত্র উঁচুতে আছে আর এটা নিচে আছে, একটু ভালো করে ডিটেলিং করে দিই। এটা কিন্তু আঁকতে হবে এক্সামে, হ্যাঁ। এইটুকু হাইট কত, দেখ H1 বলা আছে, এই পাত্রের তরল উচ্চতা H2, তাই তো? এটা উঁচুতে আছে না, মাটি থেকে উঁচুতে আছে, এটা নিচে আছে, তবেই সাইফন কাজ করবে। আচ্ছা, এখানে একটা বিন্দু নিয়ে নে, সি বিন্দু ধরে নে, এখানে একটা বিন্দু নিয়ে নে, ডি বিন্দু, এই যে নলের মধ্যে দুটো বিন্দু, তরল যাবে তো, তরল বাবু এই রাস্তা দিয়ে তো যাবে, তরলের যাওয়ার রাস্তায় দুটো বিন্দু নিচ্ছি আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য। বল এবার,
এখান থেকে তরল যাবে, এখানে নামবে। আমরা একদম বেসিক ডায়াগ্রাম দিয়ে করবো, ওই ফ্লাশের হাইফাই ডায়াগ্রাম দিলে জটিল হয়ে যাবে, এমনি পড়িস না, আরো পড়বি না। এই গেল, এই গেল, এই নাম। কাজ কিভাবে করে দেয়? উচ্চতার পার্থক্য আছে পাত্রের মধ্যে, ওই এখানে আছে, এখানে আছে, উচ্চতার পার্থক্য আছে, সাবাস। সি ও ডি বিন্দু দুটো অনুভূমিক রেখা, একই লাইনে দুটো রেখা নেওয়া হয়েছে বা দুটো বিন্দু নেওয়া হয়েছে একই লাইনে। বায়ুর চাপ পি ধরে নে, বায়ু এখানে চাপ দিচ্ছে, বায়ু এখানে চাপ দিচ্ছে, তো বায়ু এখানে চাপ দিচ্ছে পি, পি চাপ দিচ্ছে বায়ুর চাপ, সাবাস। সি বিন্দুতে চাপ, ভালো করে বুঝবি, ওই ভালো করে বুঝবি, বায়ু এখানে চাপ দিচ্ছে পি, চাপ দিচ্ছে পি, তো তরল এখান দিয়ে উঠে সিতে যাবে, এখান থেকে তরল উঠে সিতে যাবে, হ্যাঁ স্যার যাবে। সিতে আমরা চাপ লিখি এইভাবে, পি মাইনাস এইচ ওয়ান রোজি। এটা এইভাবে চিন্তা কর যে পি চাপ দিচ্ছে, পি চাপ দিচ্ছে, তার একটা পোর্শন সিতে যাচ্ছে। সি কত উচ্চতা? এইচ ওয়ান, এইচ ওয়ান, তাহলে এখানে কতটা চাপ হওয়া উচিত? এইচ ওয়ান রোজি মাইনাস করে সেটা বেরোয়। আরেকবার বলি, কি বললাম? এ যেটা রয়েছে সি থেকে কতটা উচ্চতায় আছে? এইচ ওয়ান, তাহলে এইচ ওয়ান এর জন্য চাপ কত হবে? এইচ ওয়ান রোজি, তাই হওয়া উচিত, তাই হওয়া উচিত। পি দিচ্ছে, পি চাপ দিচ্ছে, পি মানে পি পড়ছে, তরলটা উঠে সিতে পৌঁছাচ্ছে, তরলটা উঠে সিতে পৌঁছাচ্ছে, এখানে চাপের পার্থক্য নিতে হয়। সিতে তরল কেন গেল? এইচ ওয়ান রোজি আর পি এর মধ্যে পার্থক্য আছে বলে। মানে সিতে চাপ পি মাইনাস এইচ ওয়ান রোজি বলবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। চাপের পার্থক্য হচ্ছে পি মাইনাস এইচ ওয়ান রোজি, ফ্যান্টাস্টিক। তাহলে ডিতে কি হবে? স্যার ডিতে, দেখ দেখ ডিতে স্যার এখানেও তো পি দিচ্ছে চাপ, এ ভাই বায়ু সব দিকেই চাপ দেবে, বায়ু নো ডিসক্রিমিনেশন, চাপ দিচ্ছে, তাহলে ডি এর জন্য একই লজিকে, সেম লজিকে কি হওয়া উচিত? পি মাইনাস এইচ টু রোজি, পি মাইনাস এইচ টু রোজি, একই সি এর মতো লজিক। সি তে পি দিচ্ছে, এইচ ওয়ান তরল হচ্ছে, চাপের পার্থক্য নেব, প্রেসার ডিফারেন্স, প্রেসার ডিফারেন্স আগেই বলা হলো, চাপের পার্থক্য থাকলে তবে সাইফন ফ্লো করবে। তাহলে পি মাইনাস এইচ ওয়ান রোজি, এখানে পি, পি হলো এইচ টু রোজি। ডি বিন্দুতে চাপ, সি বিন্দুতে ডি বিন্দুতে দুটো মাইনাস করে পেয়ে গেলাম। এটা সি তে চাপ, চাপের পার্থক্য, এটা ডি তে চাপ, বল হ্যাঁ কিনা? আর আরো কি বলা হয়েছে? সাইফন কখন ফ্লো করবে? যখন চাপের পার্থক্য থাকবে। তাহলে সি তে চাপ পেয়ে গেছিস, ডি তে পেয়ে গেছিস, সি থেকে ডি তে কখন যাবে? যখন এখানে নিম্নচাপ এখানে উচ্চচাপ থাকবে, উল্টো বললাম, এখানে উচ্চচাপ এখানে নিম্নচাপ থাকবে, তরল ফ্লো করবে, তরল ফ্লো করবে না, তরল ফ্লো করবে। সি তে থাকবে হাই প্রেসার, ডি তে থাকবে লো প্রেসার, তাই তো? তাহলে সি থেকে ডিতে, সি থেকে ডিতে তরল প্রবাহিত হবে। তাহলে পিসি মাইনাস পিডি, পিসি মাইনাস পিডি করি, উচ্চ থেকে নিম্নচাপ, তবে তো সাইফন কাজ করবে। ও বসাতে হবে, বল পিসি কত? স্যার পি মাইনাস এইচ ওয়ান রোজি মাইনাস, এখানে দেখ পি প্লাস এইচ টু রোজি হয়ে যাবে, বুঝানি মাইনাস পিডি না, মাইনাস পি প্লাস এটা, পিপি ক্যান্সেল, তাহলে দেখ এইচ টু মাইনাস এইচ ওয়ান রোজি। ওই জন্য তখন বলছিল দুটো পাত্রের মধ্যে উচ্চতা থাকতে হবে, একই উচ্চতায় হলে এটা জিরো, পিসি মাইনাস পিডি জিরো, মানে পিসি ইকুয়ালস টু পিডি। উচ্চচাপ নিম্নচাপ হলো না, সমান চাপ হলো, সাইফন কাজ করবে না, জলের ফ্লোই হবে না। ভেবে বল, এইচ টু মাইনাস এইচ ওয়ান আছে না, উচ্চতার পার্থক্য আছে, তাহলে পিসি মাইনাস পিডি পাওয়া যাবে, চাপের পার্থক্য থাকবে, তরল ফ্লো হবে। ঢুকলো মাথায়?
যদি ফ্লাশটা কাকু একদম গ্রাউন্ড লেভেলে নামিয়ে দিত, তোরা হয়তো প্রেস করতে সুবিধা হতো, বাট H2 মাইনাস H1 থাকতো না, PC মাইনাস PD থাকতো না, সাইফন ফ্লো করতো না, কারণ হাই প্রেসার লো প্রেসার তৈরি হতো না। বুঝলা? নাইস। H2 গ্রেটার দেন H1, তাই PC গ্রেটার দেন PD। তরল সি থেকে দিতে ব্লা ব্লা ব্লা, এটা পড়ে নিস, ওটা আবার একই ছবি দেওয়া আছে। ওকে, প্রেসার ডিফারেন্সটা মেনটেন থাকতো। শর্ত, সাইফন কখন ঠিকঠাক কাজ করবে? অভিরাজ বায়ু লাগবে, কারণ পি আছে না, বায়ুর চাপ তো দেওয়া হচ্ছে সি পয়েন্টে ডি পয়েন্টে, মনে নেই? পি মাইনাস H1G, পি মাইনাস H2 রোজি রোজি। বায়ুর চাপ আবশ্যক, বায়ুর চাপ না হলে জিনিসটা কাজ করবে না। যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে তাকে বড় বাহুর প্রান্তটির নিচে থাকতে হবে। যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে, যে পাত্র মানে উঁচুতে থাকা পাত্র, সেই পাত্রের তরল তল থেকে বড় বাহুর প্রান্তটি নিচে থাকতে হবে। ইয়াস, ভালো কথা বলেছে। এ দেখ, এটা বড় বাহু, তো এখান থেকে তো তরল এখানে নিয়ে যাবি, এই বড় বাহুটার এই যে নিচের প্রান্তটা, এর তল থেকে নিচে থাকতে হবে। যদি এই তলের সাথে এটা সেম করে দিস, আবার দেখ H1 পেয়ে যাবে। নিচে এই যে এই লেভেল থেকে বড় বাহুর এন্ড নিচে থাকতে হবে। ঢুকলো মাথায়? দারুণ জিনিস। ছিদ্র থাকলে হবে না, যেটা অনেক সময় হয় বাড়িতে, ফ্ল্যাশ কাজ করে না কারণ ওই পাইপে ফুটো হয়ে গেছে, ওখান থেকে এয়ার ঢুকে অন্য প্রেসার ক্রিয়েট করে দিয়েছে, সাইফনের লিকুইড ফ্লোটা ডিস্টার্ব হচ্ছে, সাইফন কাজ করেন। তো জানাই কথা, যাতে তরল নেব সেটা অনেক নিচে রাখবো, যত নিচে রাখবো তত ভালো। ওই জন্য যত ওই যে ফ্লাশ চেম্বারটা টয়লেটের যত উপর দিকে থাকবে তত ভালো, উচ্চতার গ্যাপটা বেশি হবে, উচ্চতার গ্যাপ বেশি হলে প্রেসার পার্থক্য বেশি হবে, জল তাড়াতাড়ি ফ্লো হবে, ভালো ফ্লো হবে, ফ্লাশ ভালো হবে। ঠিক আছে? কোথায় ইউজ হয়েছে? স্বয়ংক্রিয় শৌচাগার, যেটা আমাদের রয়েছে। বড় ট্যাঙ্ক ড্রাম থেকে এই যে ডিজেল পেট্রোল স্থানান্তর করার জন্য, এটা ভালো কাজে লাগানো যায়, যেটা খারাপ কাজেও লাগানো যায়। ওই যে চুরি করা, আবার ধরে নে কোনো গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, বড় ট্যাঙ্কার হয়, প্রচুর হয়, এবার তার পুরো ট্যাঙ্কি ভরা আছে পেট্রোল, তো পুরো তো নষ্ট হয়ে যাবে, সাইফন লাগিয়ে পাত্রে নিয়ে নেওয়া হয়, অন্য গাড়িকে দিয়ে দেওয়া হয়। সমঝা? চুরিও করা যায়, ভালো কাজও করা যায়। এইটুকুই বলার ছিল আজকের যাত্রাপালা, এইটুকুই ছিল। মোটিভেশন। বলছেন প্র্যাকটিস করতে করতে আমাদের কাজগুলো ন্যাচারাল হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, স্কিলফুল হয়ে যাবে, সুইফট হয়ে যাবে, স্টেডি হয়ে যাবে, সিম্পল ফ্লোতে চলে আসবে। তোমাদের মধ্যে কি লাভ? এটাই তো আমাদের আসে না। চল দেখ সাইফন, দেখ কয়েকটা কয়েকটা ডায়াগ্রাম দেখে নে। ব্যারোমিটার আছে না প্রথম? হ্যাঁ, ওটা সাইফনটা দেখে দেখ, বাড়িতেও করতে পারিস, মজা আসবে। হবেই, করে তো দেখ, এক্সপেরিমেন্ট থেকেই তো নেয়া। এটা পুরোটা ডুবাবি, এটা পুরোটা ডুবাবি, দুটোর মধ্যে উচ্চতার পার্থক্য আছে। কি মেনটেন করতে হবে বাবু? ফার্স্টে দেখ, এল লেভেলটা আর এই পাইপের এন যেন পার্থক্য থাকে। দেখা গেল এর যে শুরুর লেভেলের পাইপের এন একই লেভেলে, কোশ্মিন কালো হবে না, শর্তের মধ্যেই ছিল, এটাকে আরো নিচে নামিয়ে দে বা এটাকে আরো তুলে দে, এল লেভেলটা আর এই পাইপের এন যেন গ্যাপ থাকে, গ্যাপ থাকে, হবেই। এটা এক্সপেরিমেন্ট করেই তো দেখানো, এটা সমঝা? ব্যারোমিটার তো আবার ওটাই চলে এসছে। এই তো দেখ কৃষিকাজে কিভাবে করা হয়। ইয়া
আসছে এরকম সিস্টেম না? কেন প্রত্যেক মাঠে মাঠে জল দেবো ভাই? এখান থেকে পাইপ সিস্টেম করে এখান থেকে পুরো নালা কেটে দেওয়া হয়েছে, বা এখান থেকে কোনো পাইপ থাকতে পারে, সেই গিয়ে পুরো একদম বিস্তীর্ণ জলাশয়ে জল দিয়ে দেবে। কেন এখান থেকে আবার মোটর বসিয়ে দূর থেকে আবার খরচা না ভাই? একটাই মেন সিস্টেম থাক, সাইফন লাগিয়ে প্রত্যেকের ওদের পাঠিয়ে দাও। समझा? আর নেই মনে হয়, एंड ऑफ स्लाइड। बोल मजा आया? यस, आना चाहिए। चलिए, आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो मच। नमस्कार, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट।